একটা ৫-৬ মাসের ছোট শিশু বাচ্চা কথা বলে। শুধু কি তাই, রোজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন সে বাচ্চাটা হাঁটতে হাঁটতে বাইরে চলে যায়, কখনো বা হেঁটে হেঁটে খেলা করে রুমের মধ্যে। আপনারা হয়তো ভাবছেন, একটা ৫-৬ মাসের ছোট বাচ্চা ঠিকমতো তো বসতে বা হামাগুড়ি দিতে পারে না, সে আবার হাঁটবে কি করে, বড়দের মতো করে কথা বলে কি করে? শুনুন তাহলে, এই ছোট বাচ্চাটি আমাদের গল্পের নায়িকা। ওর নাম লামিয়া। লামিয়া ওর মা বাবার একমাত্র আদরের মেয়ে। এই ছোট্ট লামিয়া রোজ রাতে উঠে হাঁটতে হাঁটতে বাইরে চলে যায়। এই বিষয়টা প্রথম চোখে পড়ে লামিয়ার মায়ের। লামিয়ার মা এই বিষয়টা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কি ঠিক দেখছেন নাকি ভুল? প্রথম রাতে এরকম ঘটনা লামিয়ার মা পরের দিন সকালে লামিয়ার বাবাকে পুরো ঘটনা খুলে বলে। লামিয়ার মায়ের মুখে কথাগুলো শুনে লামিয়ার বাবা বলেন, আরে কি বলো এসব, পাগল হলে নাকি? আমাদের মেয়ে এখনও বাচ্চা, ঠিকমতো বসতে বা হামাগুড়ি দিতে পারে না, আর তুমি বলছো সে নাকি উঠে বাইরে চলে যায়, আবার নাকি কথাও বলে? এত ছোট বাচ্চা হাঁটবে বা কি করে, বড়দের মতো কথাই বা বলবে কি করে? আমার মনে হয় তুমি ভুল দেখেছ। তোমার মনে হয় ঠিকমতো ঘুম হয়নি, তাই এসব উল্টাপাল্টা বলছো। বাদ দাও তো এসব, আমার কাজের দেরি হয়ে যাচ্ছে, আমি কাজে গেলাম। কথাটা বলে লামিয়ার বাবা কাজে চলে গেলেন। এদিকে লামিয়ার মা বোকার মতো দাঁড়িয়ে রইলেন। লামিয়ার বাবা যে ওনার কোনো কথায় কান দিল না, কোনো কথাই বিশ্বাস করলো না। বিশ্বাস করবে বা কি করে? নিজের চোখে না দেখলে এমন কথা কেউ বিশ্বাস করবে না। যাই হোক, লামিয়া মা আর লামিয়ার বাবাকে এই ব্যাপারে দিনের বেলা কিছু বললেন না। সে রাতে খাওয়া দাওয়া শেষে সবাই যখন ঘুমিয়ে পড়েন, লামিয়ার মা তখন না ঘুমিয়ে ঘুমের ভান ধরে শুয়ে থাকেন। রাত ১২টা কি ১টা হবে, লামিয়ার মা দেখলেন পাশে ঘুমিয়ে থাকা লামিয়ার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাবার পর কান্নাও করছে না, অথচ আগে কিন্তু ঘুম ভেঙে গেলে কান্না করত। লামিয়ার মা চুপ করে শুয়ে আছেন, কোনো কথা বলছেন না। উনি দেখলেন আগের রাতের মতো। এই রাতের তার পাশে থাকা ছোট্ট লামিয়া উঠে আস্তে আস্তে হেঁটে বাইরে চলে গেলেন। এই দৃশ্য দেখার পরে লামিয়ার মা আর এক মুহূর্ত দেরি না করে পাশে ঘুমিয়ে থাকা লামিয়ার বাবাকে ঘুম থেকে জাগিয়ে দিলেন। লামিয়ার মায়ের ডাকে ঘুম ভেঙে যাওয়ায় লামিয়ার বাবা বললেন, এই কি হলো, এত রাতে ডাকাডাকি করে আমার ঘুমটা ভেঙে দিলা কেন? লামিয়ার বাবার কথার জবাবে ওর মা বললেন, কেন ঘুম ভাঙিয়ে দিলাম দেখবা? তাকাও, তোমার পাশে তোমার মেয়ে ঘুমিয়েছিল না? ও কই? লামিয়ার মায়ের কথাগুলো শুনে ওর বাবা বলেন, আরে ঠিকই তো, লামিয়া কই, কোথায় ও? আমার মেয়ে আবার চুরি হয়ে যায়নি তো? উঠো, তাড়াতাড়ি লাইট জ্বালাও। লামিয়ার মা বলল, আরে আস্তে, চিৎকার করো না। তোমাকে সকালে কি বলেছিলাম মনে নেই? আমাদের এই ছোট্ট বাচ্চাটা যে হেঁটে হেঁটে বাইরে যায় বিশ্বাস করছিল না। এখন তোমাকে তার প্রমাণ দিব। এখন শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ি। তুমি এমনভাবে শুয়ে থাকবা যেন দেখে মনে হয় ঘুমাচ্ছ। লামিয়ার বাবা লামিয়ার মায়ের কথা শুনে বললেন, কিন্তু লামিয়া কোথায়? ওকে খুঁজতে হবে না? লামিয়ার মা বলল, আরে সেটাই দেখাবো তোমাকে, শুয়ে পড়ো তো, আর দেখতে থাকো কাহিনী। লামিয়ার মায়ের কথায় ওর বাবা চুপ করে শুয়ে রইলেন। দুজনে চুপ করে শুয়ে থাকার পর একটু পর লামিয়ার মা বাবা দুজনেই দেখলেন তাদের ছোট্ট মেয়েটা বাইরে থেকে আবারও রুমের মধ্যে চলে আসলেন। রুমে এসে রুমের মধ্যে অদ্ভুত এক ভাষায় কথা বলতে লাগলেন। ছোট্ট লামিয়াকে দেখে তখন মনে হচ্ছিল ও কার সাথে যেন কথা বলছে, কিন্তু লামিয়া ছাড়া তো রুমে আর কাউকে দেখা যাচ্ছে না। এমন অবস্থায় ছোট্ট লামিয়া একটু পর এসে তার মা বাবার মাঝখানে ঘুমিয়ে পড়লেন। লামিয়া ঘুমিয়ে পড়ার সাথে সাথে ওর বাবা এক লাফে উঠে রুমের লাইটটা জ্বালিয়ে দিলেন। রুমের লাইটটা জ্বালিয়ে লামিয়ার মা বাবা দেখলেন লামিয়া ঠিক আগের মতো ঘুমাচ্ছে। ওকে দেখে মনে হয় না ও একটু আগে বাইরে গেছে। তাছাড়া এত তাড়াতাড়ি ঘুমালো কি করে? লামিয়ার এমন আচরণে ওর মা বাবা সে রাতে আর না ঘুমিয়ে জেগে কাটিয়ে দিলেন। পরের দিন সকালে লামিয়ার মা লামিয়ার বাবাকে বললেন, এই লামিয়ার বাবা, এখন কি করব? আমার কিন্তু বিষয়টা একদমই ভালো লাগছে না। লামিয়ার সাথে খারাপ কিছু ঘটার আগে সবাইকে বিষয়টা খুলে বলি। লামিয়ার বাবা বলল, না আজকে না, আজ কাউকে কিচ্ছু বলো না, আজ রাতে আমি দেখব আমাদের মেয়ে উঠে কোথায় যায়, বাইরে গিয়ে কি করে। তারপর কি করবা সেটা রাত হলে জানতে পারবে। এই বলে সেই দিনটা কোনোভাবে পার করে দিলেন লামিয়ার মা বাবা। রাতের বেলা কথা মতো ওরা দুজনে না ঘুমিয়ে চুপ করে শুয়ে রইল। আগের 2 রাতের মতো এই রাতেও লামিয়া বিছানা থেকে উঠে বাইরে চলে গেল। এখানে একটা অবাক করা বিষয় হলো, লামিয়া যখন উঠে দরজার কাছে যায়, দরজাটা আপনা আপনি খুলে যায়। আবার ও যখন রুমে আসে তখন দরজাটা আপনা আপনি লেগে যায়। যাই হোক, লামিয়া বাহিরে যাবার সাথে সাথে ওর মা বাবা উঠে লামিয়ার পিছু নেন। লামিয়ার পিছু নিয়ে দুজনে দেখেন তাদের রুমের পিছনে একটা লিচু গাছের নিচে লামিয়া তার মতনই একটা ছোট্ট অবয়বের সাথে কথা বলছে। লামিয়ার মা বাবা দেখলেন সাদা জুব্বা পরিহিত একটা সুন্দর ফুটফুটে বাচ্চা রাতের অন্ধকারেও তার শরীর থেকে আলো বের হচ্ছে। এমন অবস্থা দেখে লামিয়ার মা বাবা বুঝতে পারেন বিষয়টা আসলে স্বাভাবিক কোনো বিষয় না। এমন দৃশ্য দেখে দুজন রুমে এসে মিছিমিছি আবারও ঘুমানোর ভান করেন। এদিকে কিছুক্ষণ পর লামিয়া আবারও রুমে এসে বিছানায় ঘুমিয়ে পড়েন। লামিয়া রুমে এসে ঘুমিয়ে পড়ার পর ওর মা বাবা উঠে রুমের লাইট
জ্বালিয়ে বসে থাকেন। এভাবে রাতটা পার হয়ে সকাল হতেই লামিয়ার মা বাবা লামিয়াকে নিয়ে তাদের এলাকায় একজন নামকরা বড় হুজুরের কাছে যান। লামিয়ার মা বাবা বড় হুজুরের কাছে যেতেই সেই হুজুর লামিয়ার মা বাবাকে বলেন, কি মেয়ের বিষয়ে জানতে আসছেন তাই না? হুজুরের এমন কথায় লামিয়ার বাবা অবাক হয়ে বললেন, হ্যাঁ হুজুর, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমরা তো আপনাকে কিছু বলিনি, আপনি বুঝলেন কি করে? হুজুর বলল, তোমরা যখন আমার বাড়ির দিকে আসছিলা তখনই আমার সাথে থাকা আমার অনুগত জিন তোমাদের মেয়ের ব্যাপারে বলেছে। আমি দুজন জিনকে পাঠিয়েছি তোমাদের মেয়ের ব্যাপারে জানতে। ওরা এখনই চলে আসবে হয়তো খবর নিয়ে। লামিয়ার বাবা বলল, হুজুর, আপনি তো সবই জেনে গেছেন, একটু ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন না। আমাদের মেয়েটা এখনও বাচ্চা, 5-6 মাস বয়স ওর। আর ও কিনা... একটু চুপ করো, জেনে আসছে। হুজুরের কথায় লামিয়ার বাবা চুপ করে রইলেন আর খেয়াল করে দেখলেন হুজুর কার সাথে যেন কথা বলছে। পাশে কাউকে দেখা যাচ্ছে না। যাই হোক, এভাবে 2-4 মিনিট কথা বলা শেষে হুজুর লামিয়ার মা বাবাকে বললেন, এখন বলো তোমরা কি জানতে চাও? হুজুরের কথায় লামিয়ার মা বাবা জানতে চান, হুজুর আগে আমাদের এটা বলেন, 6 মাসের শিশু বাচ্চা হাঁটাচলা করে কিভাবে বা কথা বলে? আর রাত হলে বাইরে লিচু গাছের নিচে গিয়ে কার সাথে কথা বলে? লামিয়ার মা বাবার কথার জবাবে হুজুর বললেন, দেখো, এত ছোট শিশুর পক্ষে কোনোভাবে হাঁটাচলা বা কথা বলা সম্ভব না। আসলে তোমাদের বাচ্চা তো অবুঝ, ও তো কিছু জানে না। ও ইচ্ছে করে হাঁটে না, ওকে হাঁটানো হয়। ও কথা বলে না, ওকে কথা বলানো হয়। হুজুরের এমন অদ্ভুত কথায় লামিয়ার বাবা বলেন, কি বলেন? এসবের মানে কি হুজুর? আমাদের ব্যাপারটা একটু খুলে বলুন তো। হুজুর বলল, আসলে সত্যি বলতে তোমাদের মেয়ের শরীরে একটা পরি ভর করে, আর তখনই তোমাদের এই শিশু মেয়েটা হাঁটাচলা করে আর কথা বলে। লামিয়ার বাবা বলল, কি হুজুর, কি বলেন? পরি ভর করে মানে? এটা কি সত্যি হুজুর? হ্যাঁ, এটাই সত্যি। তবে আপনারা ভয় পাবেন না, আমি ব্যাপারটা খুলে বলি। আপনার ছোট মেয়েটার সাথে খেলা করে একটা পরীর ছেলে। শুধু তাই না, হুজুর লামিয়ার মা বাবাকে আরও বললেন, সে পরীর ছোট ছেলে আপনার মেয়ের সাথে খেলা করতে পছন্দ করে। আপনারা যখন রোজ রাতে ঘুমান তখন সে পরী এসে আপনার এই ছোট্ট মেয়ের শরীরে ভর করে আর তার ছেলের সাথে কথা বলে খেলা করে। ও, এই তাহলে ঘটনা। হুজুর, আপনি কিছু একটা করুন। আমরা চাই না সেই পরী আমাদের মেয়ের কাছে আসুক। দয়া করে আমাদের মেয়েটাকে ওই পরীর হাত থেকে বাঁচান। লামিয়ার মা বাবার অনুরোধে হুজুর কিছুক্ষণের মধ্যেই সে পরীকে হাজির করান। সেখানে পরী উপস্থিত হয়ে হুজুরের সাথে কথা বলতে থাকেন। লামিয়ার মা বাবা সে পরীকে না দেখলেও তার কথাগুলো শুনতে পাচ্ছেন। ওরা পরীকে না দেখলেও হুজুর হয়তো ঠিকই দেখছেন। যাই হোক, হুজুর পরীকে সেখানে হাজির করে বললেন, আপনাকে এখানে হাজির করার একটাই উদ্দেশ্য। আপনি রোজ রাতে লামিয়া নামে যে ছোট্ট মেয়েটার শরীরে ভর করেন আর আপনার ছোট ছেলেটার সাথে খেলা করেন, ওটা তো ওর মা বাবা জেনে গেছে। ওনারা সবটা জানার পর আমার কাছে আসছে। লামিয়ার বাবা বা চান না আপনি ওনার মেয়ের কাছে আসুন। ওরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত ও ভীত। হুজুরের কথায় সেই পরী বলে উঠলেন, কিন্তু আমি তো মেয়েটার কোনো ক্ষতি করিনি, কখনো করবও না। ওই মেয়েটার সাথে আমার ছোট্ট ছেলেটা খেলা করে, আমি সেজন্য রোজ রাতে মেয়েটার কাছে আসি। হুজুর বলল, আমি মানছি আপনি ওর কোনো ক্ষতি করেন না বা কখনো করবেন না, তবুও ওর মা বাবা এই বিষয়টা কোনোভাবে মানতে পারছে না। ওর মা বাবা চায় আপনি ওনাদের মেয়ের কাছে না আসুন। হুজুরের কথায় পরী বললেন, আমি কোনো খারাপ উদ্দেশ্যে ওনার মেয়ের কাছে আসিনি বা আসি না। ওনারা যেহেতু চান না আমি ওনাদের মেয়ের কাছে আসি, তাহলে এখন থেকে আর আসবো না। তবে হ্যাঁ, ওনাদের মেয়ে লামিয়াকে আমার ভালো লাগে। কখনো কোনো সময় যদি লামিয়ার জিনপরি রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে আমাকে স্মরণ করবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। এই বলে পরী লামিয়ার মা বাবাকে পরী একটা কয়েন দেন, পয়সার মতো একটা কয়েন। ওটা দিয়ে পরী বলেন, এই কয়েনটা লামিয়া তার হাতের মধ্যে চেপে ধরে আমার ছেলের কথা স্মরণ করলে আমরা হাজির হব। এই বলে পরী সেখান থেকে চলে গেলেন। পরী চলে যাওয়ার পর হুজুর লামিয়ার মা বাবাকে বলেন, আপনারা তো সবই শুনলেন, আপনাদের আর কোনো ভয় নেই। পরী এরপর থেকে আর আসবে না। হুজুরের কথায় লামিয়ার বাবা বললেন, হুজুর সবই তো শুনলাম, এরপরও যদি পরী আসবে না, কারণ উনি ভালো পরী, উনি কারো ক্ষতি করেন না। লামিয়ার বাবা বলল, হুজুর এটার কি করব? পরী যে কয়েনটা দিল, এটার কি হবে? এটা কি হবে মানে? এটা আপনাদের কাছে রাখুন। আপনারা অনেক ভাগ্যবান যে পরী খুশি হয়ে এটা আপনাদের উপহার দিয়েছে। কখনো লামিয়ার জিন পরী ঘটিত কোনো সমস্যায় পড়লে পরীকে স্মরণ করবে, পরী হাজির হবে আর চেষ্টা করবে সমস্যার সমাধান করার। হুজুরের মুখে কথাগুলো শুনে লামিয়ার মা বাবা বাড়িতে চলে গেলেন। এরপর থেকে লামিয়ার কাছে ওই পরী আর আসে না। এভাবে কেটে যায় 18 বছর। লামিয়ার বয়স তখন 18। লামিয়া সবকিছু বুঝতে শিখেছে, জানতে শিখেছে। আর সব থেকে মজার ব্যাপার হলো, লামিয়া বড় হবার পর ওর মা বাবার মুখে ছোটবেলার সেই পরীর ঘটনাটাও শুনেছে। ছোটবেলায় তার কাছে পরী আসতো, কথাটা এখন ভাবলে কেমন অদ্ভুত লাগে। এখন কেন জানি মনে হয়, ইস, এখন যদি আমার কাছে আসতো, ওনাকে দেখতাম, কথা বলতাম। পরীর কথা মনে হলে এভাবে ভাবনার মাঝে কেটে যায় লামিয়ার দিন। একদিন লামিয়া ওর কলেজের বন্ধুদের সাথে
গল্পর এক ফাঁকে তার সাথে ঘটে যাওয়া এই পরীর ঘটনাটা ওদের খুলে বলে। লামিয়ার মুখে কথাগুলো শুনে সবাই হাসাহাসি করে বলে, তাই নাকি? তা লামিয়া, তোর সে ছোটবেলার জিন খেলার সাথী এখন আসে না? সে ছোট জিনটাও নিশ্চয়ই তোর মতো বড় হয়েছে, তাই না? সে তো আসবে তোর জীবনে তোর নায়ক হয়ে। আরে না, কি যে বলিস, আমার জীবনের নায়ক হতে যাবে কেন? লামিয়ার কথায় ওর এক বান্ধবী বলল, জিন তোর জীবনের নায়ক হয়ে আসবে কিনা জানি না, কিন্তু পেছনে ঘুরে দেখ, তোর মানুষ নায়ক আসছে, তোর মামাতো ভাই। উফ, ও আবার আসছে কেন? এসে তো ওই একই কথা বলবে, লামিয়া আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। এদিকে লামিয়ার মামাতো ভাইকে আসতে দেখে বান্ধবীরা বলল, এই লামিয়া আমরা তাহলে আসি, কাল দেখা হবে। কথাটা বলে ওরা সবাই চলে গেল। ওরা সবাই চলে যাওয়ার পর লামিয়ার মামাতো ভাই সিয়াম এসে লামিয়াকে বলল, কেমন আছো? ফুপা ফুপি ভালো আছে? হ্যাঁ, মা বাবা ভালোই আছে। কেন আসছো সেটা বলো। কেন আসছি সেটা তো তুমি জানো। লামিয়া আর কতবার বলবো ভালোবাসি তোমাকে, তুমি রাজি থাকলে বিয়ে করতে চাই তোমাকে। দেখো সিয়াম ভাই, আমি আগেও অনেকবার বলেছি, এখনো বলছি, মা বাবা তোমার সাথে আমার বিয়ে দেবে না, আত্মীয়দের সাথে আমার বিয়ে দেবে না তারা। তাছাড়া আমি তোমাকে ভাইয়ের চোখে দেখি। তুমি আজকের পর আমাকে ডিস্টার্ব করবা না। এরপর ডিস্টার্ব করলে মা বাবাকে বলবো তোমার নামে মামার কাছে বিচার দিতে। ও, তাহলে এটাই তোমার শেষ কথা, তাই না? ঠিক আছে, আমিও দেখে নিব। আমি ছাড়া তোমাকে কে বিয়ে করে? তুমি আমার বউ না হলে আর কারো বউ হবে না। কথাটা বলে চলে গেলেন সিয়াম। এদিকে লামিয়াও চলে গেল বাড়িতে। লামিয়া বাড়িতে যাবার কিছুদিন পর এক রাতে লামিয়া তার ছোটবেলার খেলার সাথী জিনের কথা ভাবছিলেন। এমন অবস্থায় লামিয়া খেয়াল করলেন ওর রুম আলোকিত করে সুন্দর একটা অবয়ব এসে লামিয়ার দিকে তাকিয়ে রইলেন। এটা দেখে লামিয়া চিৎকার করতে যাবে, ঠিক তখনই ওই অবয়বটা লামিয়াকে বললেন, এই চিৎকার দিও না, আমি আমার পরিচয় তোমাকে দিচ্ছি। কে আপনি? বলেন আপনার পরিচয় কি? লামিয়ার কথায় ওই অবয়বটা বলেন, লামিয়া আমি একজন জিন, আমার নাম ফাহাদ। আমি সেই জিন যে কিনা তোমার ছোটবেলার খেলার সাথে ছিলাম। কি, তুমি সেই জিন? হ্যাঁ আমি সেই। তুমি এত বছর আমাকে মন থেকে একটুও মনে করনি। আমার কথা কি তোমার মা বাবার মুখে শোনোনি? শুনেছি, কিন্তু বিশ্বাসই হচ্ছে না। তুমি সেই? আমি তো বড় হবার পর কখনো এভাবে সামনাসামনি জিন দেখিনি। ফাহাদ বলল, দেখোনি, এখন তো দেখলা তাই না? এখন থেকে রোজ আমাকে দেখবা। আমি রোজ রাতে তোমার সাথে দেখা করব, কথা বলবো। কিন্তু আমি যে তোমার কাছে আসি, কথা বলি, এটা তোমার মা বাবাকে বলো না। আর বললেও পরে বলো, এখন না। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমি আসি, তুমি ঘুমাও। কাল এই টাইমে ঠিকই চলে আসবো। কথাটা বলে চলে গেল ফাহাদ জিন। এদিকে লামিয়ার মাঝে যেন অন্যরকম অনুভূতি কাজ করলো। আজ সে প্রথম বড় হবার পর জিনকে সামনাসামনি দেখলো, কথা বলল। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল লামিয়া। পরের রাতে কথা মতো ফাহাদ জিন আবার লামিয়ার কাছে আসলেন, দুজনে অনেক কথা বললেন। এভাবে কয়েকটা দিন কেটে গেল। এই কয়েকদিনে লামিয়া ও ফাহাদ জিনের মধ্যে একরকম ভাব ভালো লাগা তৈরি হয়েছিল। এভাবে চলার সময় একদিন দিনের বেলা লামিয়ার মা লামিয়াকে বললেন, আচ্ছা লামিয়া, তুই কি রাত হলে কারোর সাথে কথা বলিস নাকি? মায়ের কথায় লামিয়া কথা ঘুরিয়ে বললেন, না মা, আমি তো কারোর সাথে কথা বলি না। তুমি হয়তো ভুল শুনেছ, হয়তো ঘুমের ঘরে একটু কথা বলেছিলাম। এ বলে লামিয়া চলে গেল। এর ঠিক 2-3 দিন পর এক রাতে লামিয়ার কাছে ফাহাদ জিন আসলেন। ফাহাদ এসে লামিয়াকে বললেন, ফাহাদ জিন, লামিয়া দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। এগুলো অনেক মিষ্টি ফল, তুমি খেয়েও ভালো লাগবে। লামিয়া বলল, তাই বুঝি? এগুলো কি জিন রাজ্যের ফল? হ্যাঁ, এগুলো দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। ঠিক আছে, খাবো। আর শোনো, তুমি আমার কাছে আসো, কথা বলো, এগুলো মা শুনে ফেলেছে। উনি আমাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি মিথ্যা বলেছি। তাই নাকি? তাহলে আমরা বাইরে দেখা করব, কি বলো? বাইরে? বাইরে কোথায় দেখা করব? তোমার যেখানে ভালো লাগে। আচ্ছা, তোমার কখনো আমার রাজ্যে যেতে ইচ্ছে করে না? হ্যাঁ, অনেক ইচ্ছে করে। তাই? তাহলে আর কদিন পর অমাবস্যার সেই রাতে তোমাকে নিয়ে যাব আমার রাজ্যে ঘুরতে। তাই? কিন্তু আমার তো ভয় করে। আমি থাকতে কিসের ভয়? আমি কি চাইবো তোমার কোনো ক্ষতি হোক? এখন ঘুমাও, ঠিক আছে? কথাটা বলে ফাহাদ জিন চলে গেলেন। ফাহাদ জিন চলে যাওয়ার পর লামিয়াও ঘুমিয়ে পড়ল। এর ঠিক 2 দিন পর এক রাতে লামিয়া ওর মা বাবার সাথে খাওয়া দাওয়া করার সময় হঠাৎ ওই ছোটবেলার বিষয়ে কথা ওঠে। তখন লামিয়া জিজ্ঞেস করে, আচ্ছা মা, আমাকে না ওই পরীটা অনেক ভালোবাসতো, কই উনি তো বড় হবার পর আমার কাছে কখনো আসলো না? মা বলল, উনি এমনি এমনিতে আসবে না। উনি তোকে ছেড়ে যাবার সময় একটা কয়েন দিয়ে বলেছিল, তুই কখনো জিন ভূত রিলেটেড কোনো সমস্যায় পড়লে এই কয়েনটা তোর হাতে মুঠ করে মনে মনে ওনাকে স্মরণ করলে উনি বা ওনার ছেলে এসে হাজির হবে। মায়ের মুখে এসব কথা শুনে লামিয়া মুচকি মুচকি হাসতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, পরীর ছেলে তো আমার কাছে আসে, ফাহাদ জিন। কিন্তু লামিয়া কিছু না বুঝার ভান করে ওর মাকে বললেন, ও তাই নাকি? তা মা, ওই কয়েনটা কোথায়? ওটা তোর ঘরের আলমারিতে একটা বক্সে রাখা আছে। মায়ের মুখে কথাটা শুনে লামিয়া আর কিছু না বলে খেয়ে রুমে চলে গেল। ঘড়িতে রাত 12টা। লামিয়ার চোখে ঘুম আসছে না, এদিকে ফাহাদ জিনও আসছে না। হঠাৎ লামিয়ার পর মায়ের কথাটা মনে পড়ল।
তার ঘরের আলমারির ভেতর যে বাক্স, ওটার ভেতর তো ওই কয়েনটা আছে। এইভাবে লামিয়া আলমারি খুলে ওই কয়েনটা নিয়ে ওর বিছানায় এসে বসলেন। বিছানায় বসে লামিয়া দেখলেন সেই কয়েনটা বেশ চকচক করছে সোনার মতো। লামিয়া এই দেখে মনে মনে ভাবলেন, আজ যা হবার হবে, আমি ওই পরীকে ডাকবো। আমার ডাকে পরি আসবে, নয়তো তার ছেলে ফাহাদ আসবে। এতে তো আমার কোনো ভয় নেই। যেই কথা সেই কাজ। লামিয়া বিছানার মাঝখানে বসে সেই কয়েনটা ওর হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করে সে পরীকে স্মরণ করতে লাগলেন। এভাবে বেশ কিছুদিন পর লামিয়া খুব সুন্দর মিষ্টি একটা সুঘ্রাণ পেলেন। সুঘ্রাণ নাকে লাগার সাথে সাথে লামিয়া শুনতে পেলেন খুব মিষ্টি একটা কণ্ঠে কেউ বলে উঠল, আসসালামু আলাইকুম, লামিয়া কেমন আছো? সালাম ও লামিয়া কেমন আছো কথাটা শুনে লামিয়ার চোখ খুলে চমকে উঠলেন। লামিয়া দেখলেন ওর সামনে ফাহাদ জিন না, পরিও না। ওর সামনে অচেনা খুব সুন্দর একটা জিন দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। এই দেখে লামিয়া বললেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? লামিয়ার কথা জবাবে সেই জিনটা বললেন, আমার নাম লাবিব। আমি সেই লাবিব যে কিনা তোমার ছোটবেলার খেলার সাথী। আমি সেই লাবিব যার জন্য আমার মা তোমাকে রোজ রাতে নিয়ে যেতেন আমার সাথে খেলা করতে। আমার মা পড়ি, উনি তোমার মা বাবাকে এই কয়েনটা দিয়ে বলেছিল কখনো কোনো বিপদে পড়লে আমাদের স্মরণ করতে। জিনটার কথা লামিয়া যেন আকাশ থেকে বলল। লামিয়া বলল, কি, তুমি আমার ছোটবেলার খেলার সাথে জিন হলে? ওকে, যে কয়দিন আগে থেকে আমার সাথে কথা বলে, আমার কাছে আসে? লাবিব জিন বলল, কে, কার কথা বলছো? ফাহাদ জিন। ও কে তাহলে? ফাহাদ, ও আবার কে? লামিয়া, আমি তোমার ছোটবেলার খেলার সাথী, এটাই সত্যি। কি বলো, তুমি বলছো তুমি আমার ছোটবেলার খেলার সাথী জিন? ওদিকে ফাহাদ জিন বলছে ও আমার ছোটবেলার খেলার সাথী জিন। আমি কার কথা বিশ্বাস করব? লামিয়া, তুমি চিন্তা করো না, আমি খোঁজ নিয়ে কাল তোমাকে জানাবো। আর খুব তাড়াতাড়ি প্রমাণ করব কে আসল, কে তোমার ছোটবেলার খেলার সাথী। কথাটা বলে চলে গেলেন লাবিব জিন। লাবিব চলে যাওয়ার পর লামিয়া পড়ল চিন্তায়। এ কেমন পরিস্থিতিতে পড়ল সে? দুজন জিন এসে দাবি করছে সে ছোটবেলার খেলার সাথী। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল লামিয়া। পরের দিনটা চিন্তায় চিন্তায় কেটে গেল লামিয়ার দিন। দিন পেরিয়ে রাত আসায় রাতে লামিয়া ওর নিজের রুমে অপেক্ষা করতে লাগলেন কখন কে আসে, লাবিব জিন এসে কি খবর দেয়। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর লামিয়ার যখন ঘুম আসবে আসবে ভাব, এরকম একটা সময় হঠাৎ কেউ বলে উঠল, লামিয়া। কথাটা শুনে লামিয়া পেছনে ঘুরে তাকাতে দেখলেন লাবিব জিন না, লামিয়ার পেছনে দাঁড়িয়ে আছে ফাহাদ জিন। ফাহাদ জিনকে দেখে লামিয়া বললেন, ফাহাদ তুমি কোথায় ছিলে এই 2-3 দিন? 2-3 দিন আমার কাছে আসোনি কেন? তুমি নেই, জানো কি হয়েছে? ফাহাদ বলল, বলতে হবে না, আমি জানি কি হয়েছে। তোমার মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে। আমি 2 দিন ধরে কোথায়, আর এই 2 দিনে তোমার কাছে অন্য কেউ আসছে, এসে বলেছে ও তোমার খেলার সাথী, তাই না? এসব তোমার মনে ঘোরাঘুরি করছে যে তোমার ছোটবেলার খেলার সাথী আসলে কে। হ্যাঁ, কে আসল আমি জানতে চাই, কে আসল? তুমি বলো তুমি সে। ওদিকে লাবিব নামে একটা জিন এসে বলে সে আসল, আমি কাকে বিশ্বাস করব? ফাহাদ বলল, আমি আসল এটাই জেনে রাখো, গতকাল রাতে তোমার কাছে যে লাবিব নামে একটা জিন এসেছিল, ও একটা পিশাচ জিন, তোমার ক্ষতি করার জন্য তোমার কাছে এসেছে। ও যদি আসল হতো তাহলে এখন আমার সামনে আসতো। কোথায় ও? ওকে আসতে বলো দেখি। লামিয়া, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। উফ, আমার মাথা ঘুরছে, কি করব আমি? তুমি কেন মিছে মিছে চিন্তা করছো? আমি কতবার করে বললাম আমি তোমার ছোটবেলার খেলার সাথী জিন। আচ্ছা, তোমাকে এখন পুরোপুরিভাবে প্রমাণ করে দিব আমি আসল। কিভাবে প্রমাণ করবা? আমি এখন আমার মায়ের কাছে তোমাকে নিয়ে যাব। আমার পরিবারের সাথে কথা বললে তুমি বুঝতে পারবে কে আসল। চলো। কিন্তু আমার ভয় করছে, এখন আমি যাব না। আরে ভয়ের কি আছে, আমি তোমাকে আবার রেখে যাব, খুব অল্প সময়ের জন্য তোমাকে নিয়ে যাব, চিন্তা করো না। এ বলে লামিয়ার ইচ্ছার বিরুদ্ধে ফাহাদ জিন লামিয়ার কপালে ওর হাত রাখলেন। এরপর লামিয়ার আর কোনো কিছুই মনে নেই। লামিয়ার যখন হুঁশ ফেরে তখন লামিয়া দেখেন সে খুব সুন্দর একটা অদ্ভুত জায়গায় বসে আছে। এদিকে ফাহাদ জিনও পাশে দাঁড়িয়ে। লামিয়ার হুঁশ ফেরায় আর ফাহাদকে দেখে ও বললেন, ফাহাদ, আমাকে কোথায় নিয়ে আসছো? এটা কোন জায়গা? জায়গাটা কেমন দেখে ভয়ঙ্কর লাগছে। তুমি না বলেছিলে তোমার মায়ের কাছে নিয়ে যাবা? কোথায় তোমার মা? লামিয়ার কথায় ফাহাদ জিন মুচকে একটা হাসি দিয়ে বলল, আমার মাকে খুঁজছো? আমার মা তো নেই, মামাতো ভাই আছে। মানে কি বলো? মামাতো ভাই মানে? মামাতো ভাই মানে বুঝো না? এখনই বুঝে যাবা। কথাটা বলে ফাহাদ জিন হাত দিয়ে ইশারা করায় লামিয়া অবাক হয়ে দেখলেন আড়াল থেকে ওর নিজের মামাতো ভাই বেরিয়ে আসলেন। সে মামাতো ভাই ওকে পছন্দ করে বিয়ে করতে চায়। মামাতো ভাইকে দেখে লামিয়া বললেন, তুমি তুমি এখানে কেন? ফাহাদ জিনের সাথে তোমার কি সম্পর্ক? তুমি ওকে চিনো কিভাবে? লামিয়ার কথায় ওর মামাতো ভাই হাসতে হাসতে বলল, মনে আছে লামিয়া, আমি তোমার পেছনে কতদিন ঘুরেছি, কতবার ভালোবাসি বলেছি, কতবার বিয়ে করতে চাইছি, কিন্তু তুমি আমাকে অনেক অপমান করেছো। মনে আছে তোমার? তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম না তুমি আমাকে বিয়ে না করলে, তুমি আমার না হলে আর অন্য কারো হবা না। আমি সেই ব্যবস্থা করছি। আমি তোমার উপর কালো জাদু করে ফাহাদ জিনকে পাঠিয়েছি। ফাহাদ জিন তোমার সাথে অভিনয় করেছে, তোমাকে বলেছে ও তোমার ছোটবেলার খেলার সাথী জিন, কিন্তু এটা পুরোটা মিথ্যা। ফাহাদ তোমার ছোটবেলার খেলার সাথে জিন না। আজ অমাবস্যার রাত, আজ ফাহাদ তোমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসছে।
কেন নিয়ে আসছে জানো? আজ এখন তোমার ভয়ঙ্কর মৃত্যু হবে। মামাতো ভাইয়ের মুখে কথাগুলো শুনে লামিয়া অবাক হয়ে ফাহাদ জিনের দিকে তাকিয়ে বলল, কি? ফাহাদ, ও কি বলছে এসব? তুমি আসলে সত্যি আমার ছোটবেলার খেলার সাথে জিন নও? তুমি তোমার মায়ের সাথে আমাকে দেখা করানোর কথা বলে এখানে নিয়ে আসছো। তাহলে লাবিব জিন ঠিকই বলেছিল। লাবিব জিন তাহলে আসল। লামিয়ার কথায় ফাহাদ জিন কোনো কথা না বলে হা হা করে হেসে তার সুন্দর রূপ পরিবর্তন করে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে লামিয়ার দিকে তাকিয়ে বললেন, কি করব বলো? আমি যে হুকুমের গোলাম। তোর মামাতো ভাই আমাকে খুশি করে একজন তান্ত্রিকের মাধ্যমে আমাকে তোর কাছে পাঠিয়েছিল। আমি কি না গিয়ে পারি বল? আজ অমাবস্যা, আজ তোকে মেরে তোর রক্ত খাবো। তুই মারা যাবার পর তোর শরীরের রক্ত মাংস আমাকে দেওয়া হবে, এই চুক্তিতে তোর কাছে আসা। ফাহাদ জিনের কথায় লামিয়া বুঝতে পারলেন তার হয়তো সময় শেষ হয়ে আসছে। আজই হয়তো তার শেষ দিন। এই ভেবে লামিয়া কান্না করতে থাকে আর ওর মামাতো ভাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমার মামাতো ভাই হয়ে তুই এই কাজটা করতে পারলি? এরকম একটা ভয়ঙ্কর কাজ করবি ভাবতে পারিনি। আমি হয়তো একটু পর মারা যাব, কিন্তু তুই একটা কথা শুনে রাখ, আমাকে এভাবে কালো জাদু করে জিনকে দিয়ে মেরে ফেলার কারণে তোর বিচার হবে। এই জন্মে না হলেও মরার পর আল্লাহ তোর ঠিকই বিচার করবেন। লামিয়ার কথাগুলো শুনে ওর মামাতো ভাইয়ের মনটা একটুও গলল না। সে ফাহাদ জিনকে একটা আদেশ করলেন লামিয়াকে মেরে ফেলতে। মামাতো ভাইয়ের কথায় ফাহাদ জিন লামিয়ার দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই সেখানে ঝড়ের বেগে চলে আসে লাবিব জিন। লাবিব জিন একা আসেনি, সাথে করে নিয়ে আসছে ওর দুটো বন্ধু জিনকে। লাবিব জিন লামিয়ার সামনে এসে দাঁড়ানোর ফলে ফাহাদ জিন লাবিব জিনকে বললেন, কিরে মানুষের গোলাম, তুই এখানে কিভাবে আসলি? তোকে তো বেঁধে রেখেছিলাম। ফাহাদ জিনের কথায় লাবিব জিন রেগে গিয়ে বলল, কি ভেবেছিলি আমাকে বেঁধে রেখে আটকে রাখতে পারবি? পারবি না। আর তুই মানুষের গোলাম, আমি না। তুই আমাকে বেঁধে রেখে লামিয়ার কাছে হিরো সাজতে চেয়েছিলি। তুই একটা খারাপ পিশাচ জিন। আমি বেঁচে থাকতে লামিয়ার কিচ্ছু করতে পারবি না। কথাটা বলেই লাবিব জিন ও তার দুটো বন্ধু জিন ফাহাদ জিনের ওপর আক্রমণ করলেন। এভাবে চলতে লাগলো লড়াই। সে লড়াইয়ের বেশি অপেক্ষা করতে হলো না। খুব দ্রুত লাবিব জিন ও তার বন্ধুরা ফাহাদ জিনকে মেরে আহত করে ফেলল। ফাহাদ জিনকে আহত করায় ফাহাদ জিন লাবিব জিনকে বলল, তোকে আমি দেখে নেব। কথাটা বলে চলে গেল ফাহাদ জিন। এদিকে লামিয়ার মামাতো ভাই তো অবাক, কি থেকে কি হয়ে গেল। তার সঙ্গে করে নিয়ে আসা ফাহাদ জিন তো পালিয়ে গেল। এই ভেবে সেও পালাতে যাবে, ঠিক তখনই লাবিব জিন ওকে ধরে শূন্যে তুলে একটা আছাড় মারল। শূন্যে তুলে আছাড় মারায় লামিয়ার মামাতো ভাইয়ের হাত পা ভেঙে গেল আর সে চিৎকার করতে থাকলো। লামিয়ার মামাতো ভাইয়ের চিৎকার শুনে লাবিব জিন বলল, এই শোন, তুই লামিয়ার মামাতো ভাই, তাই ছেড়ে দিলাম, জানে মারলাম না। তুই যত তাড়াতাড়ি পারিস লামিয়ার উপর থেকে কালো জাদু তুলে নিবি। যদি না করিস তোকে মেরে ফেলবো। কথাটা বলে সেখান থেকে লামিয়াকে নিয়ে লাবিব জিন চলে যেতে লাগলো। এদিকে লামিয়া খুবই ভয়ের মধ্যে আছে। তার সাথে একটু আগে কি ঘটতে গিয়েছিল, কাকে ছোটবেলার খেলার সাথে জিন মনে করে কার কাছে আসছিল, এসব ভাবতে ভাবতে লামিয়ার মাথা ঘুরতে থাকে। এমন অবস্থায় লামিয়া লাবিব জিনকে বলেন, আমি বাড়ি যাব, আমার মাথা ঘুরছে, আমি বাড়ি যাব। লামিয়ার কথায় লাবিব জিন কোনো কথা না বাড়িয়ে লামিয়াকে বাড়িতে রেখে আসলো। লামিয়াকে বাড়িতে রেখে আসার পরের দিন লামিয়া ওর মা বাবাকে তার মামাতো ভাইয়ের সব কথা খুলে বলে। লামিয়া বলে ওর মামাতো ভাই কালো জাদু করে জিনকে দিয়ে ওকে মারতে চেয়েছিল। লামিয়ার মুখে কথাগুলো শোনার পর ওর মা বাবা রেগে গিয়ে বলল, কি, তোকে কালো জাদু করেছে? ওর এত বড় সাহস! আমি এক্ষুনি ওর কাছে যাচ্ছি। লামিয়া বলল, না বাবা, তুমি গিয়েও কোনো লাভ হবে না। ও ওর শাস্তি পেয়ে গেছে। লাবিব জিন ওর হাত পা ভেঙে দিয়েছে। লামিয়ার কাছে লাবিব জিন কথাটা শুনে ওর মা বাবা বলল, লাবিব জিন মানে? লাবিব জিন কে? তোর কাছে কিভাবে আসলো? মা, বাবা, আমি তোমাদের কাছে মিথ্যা বলবো না। আসলে তোমাদের মনে আছে ছোটবেলায় আমার কাছে একটা পরী আসতো? আমি সেই পরীর ছোট ছেলের সাথে খেলা করতাম, কথা বলতাম। সেই পরীর ছেলের নাম লাবিব। ও আমার কাছে আসছিল। লামিয়ার মুখে কথাগুলো শুনে ওর মা বাবা বললেন, আরে সর্বনাশ! লামিয়া, ওই পরীর ছেলে তোর কাছে আসে, কথাটা তুই আগে কেন বলিসনি আমাদের? মা বাবা, তোমরা মিছে মিছে ভয় পাচ্ছ। পরীর ছেলে লাবিব কিন্তু খারাপ না। ও আমার বা আমাদের কারো কোনো ক্ষতি করবে না। আমি দেখেছি ওকে, ওর সাথে কথাও বলেছি। লামিয়ার কথাগুলো শুনে ওর মা বলল, তুই নিশ্চয়ই ওই কয়েনটা হাতে দিয়ে পরীকে স্মরণ করেছিস, নইলে পরীর ছেলে তোর কাছে আসতো না। দেখ মা, তুই আমাদের একমাত্র মেয়ে। তোকে নিয়ে আমাদের নানা চিন্তা হয়। দিনকাল তো ভালো না। তুই এমন কিছু করিস না যেটাতে আমাদের মান সম্মান নষ্ট হয়। যে কাজটা করলে আমরা কষ্ট পাই, তোকে হারিয়ে ফেলি। মায়ের কথাগুলো শুনে লামিয়া বলল, হ্যাঁ মা, বুঝতে পেরেছি। কথাটা বলে রুমে চলে গেলেন লামিয়া। এদিকে এই ঘটনার 2 দিন পর এক রাতে লাবিব জিনের কথায় ঘুম ভেঙে যায় লামিয়ার। লামিয়ার ঘুম ভেঙে যেতেই এদিক সেদিক আশেপাশে তাকিয়ে লাবিবকে বলে, আমি কোথায়? লাবিব, এটা কোন জায়গা? লাবিব বলল, তুমি চিনবা না, তোমাকে বাইরে নিয়ে আসছি কথা বলার জন্য। আমি কোনো কথা বলতে চাই না। লাবিব, আমাকে রেখে আসো। কেন? আমার সাথে কথা বলতে চাও না কেন? আমি এখন আর কাউকে বিশ্বাস করি না, তাই। লামিয়া, এত কিছু হবার পরও আমাকে বিশ্বাস করছো না? আমি আসল ফাহাদ নামে পিশাচ জিনকে তো তোমার সামনে মেরে তাড়িয়ে দিলাম। তবুও আমার মন এখন কাউকে বিশ্বাস করতে চায় না। আমি কি করব?
এদিকে মা বাবাকে তোমার কথা বলায় ওনারা আমাকে অনেক কথা শুনিয়েছে। বাবা মা আমাকে অনেক ভালোবাসে, আমি ওনাদের কষ্ট দিতে পারবো না। মা বাবা চান না আমি তোমার সাথে কথা বলি। এটাই তাহলে তোমার শেষ কথা? আমি আসছিলাম মায়ের কথায়। মা একটু অসুস্থ, তোমাকে দেখতে চেয়েছিল, কিন্তু তুমি তো আমার সাথে কথাই বলতে চাও না। লাবিব জিনের কথায় লামিয়া বলল, কি সত্যি তোমার মা আমাকে দেখতে চাইছে? আমারও তো ওনাকে দেখার অনেক ইচ্ছে। আমি বড় হবার পর ওনাকে কখনো দেখিনি। কি আর করার, তোমাকে তো জোর করে নিয়ে যেতে পারি না। তুমি ইচ্ছে প্রকাশ করলে তবেই তোমাকে নিয়ে যাব। আবার ফাহাদ জিনের মতো মায়ের সাথে দেখা করাতে নিয়ে গিয়ে মেরে ফেলতে চাইবে না তো? আরে না, এমনটা কেন করতে যাব? ওকে, তোমাকে বিশ্বাস করলাম, তবে সকাল হবার আগেই আমাকে আমার রুমে রেখে যেতে হবে। ওকে ঠিক আছে, তাই হবে। এখন চলো, আমার হাতটা ধরো আর চোখ বন্ধ করে থাকো, কারণ আমি দ্রুত চলাচল করি। লাবিবের কথায় লামিয়া ওর হাতটা ধরতেই লামিয়ার মনে হলো ও কল্পনার রাজ্যে হারিয়ে গেছে। লামিয়া দেখল ও গহীন সমুদ্রের অনেকটা নিচে চলে যাচ্ছে, কিন্তু মজার ব্যাপার হলো পানির মধ্যে ও নিঃশ্বাস নিতে পারছে। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর লামিয়া দেখল সে খুব সুন্দর একটা রাজ্যে একটা প্রাসাদে চলে আসছে। এত সুন্দর প্রাসাদ লামিয়া এই প্রথম দেখল। লাবিব লামিয়াকে সেখানে নিয়ে আসার পর সে সুন্দর প্রাসাদের ভেতরে ঢুকলো। সেখানে যাবার পর লামিয়া দেখল সুন্দর একটা রুমে একজন সুন্দরী মহিলা শুয়ে আছে। মহিলাটা লামিয়াকে দেখে বিছানায় উঠে বসলো। এদিকে লাবিব তখনই বলল, মা, লামিয়াকে নিয়ে এসেছি, দেখো ও কত বড় হয়ে গেছে। লাবিবের মুখে কথাটা শুনে লাবিবের মা পরি উনি বললেন, মা, লামিয়া কত বড় হয়ে গেছো। এদিকে আসো মা, আমার পাশে বসো। আমাকে চিনতে পেরেছ? আমি লাবিবের মা, আমি সেই পরি যে শিশুকালে তোমার কাছে গিয়েছিলাম। তুমি তোমার মা বাবার মুখে আমার কথা শোনোনি? হ্যাঁ, আমি সবটাই শুনেছি, সব জানি। আর আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল আমার, তাই আপনার ছেলে আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। খুব ভালো হয়েছে মা, তুমি এসেছ। জানো, আমি তোমাকে অনেক পছন্দ করতাম, নিজের মেয়ের মতো দেখতাম তোমাকে। এই যে লাবিব, ও ছোটবেলায় তোমার সাথে খেলতে অনেক পছন্দ করত, কিন্তু তোমার মা বাবা সবটা জানার পর আমাকে না করে দিয়েছে তোমার কাছে যেতে। আমি চাইলেই তোমাকে আমার কাছে নিয়ে আসতে পারতাম, কিন্তু কোনো মা বাবার বুক খালি করে কাউকে জোর করে নিয়ে আসা ঠিক না। আপনি খুব সুন্দর দেখতে। লামিয়ার মুখে কথাটা শুনে পরি হাসতে হাসতে বলল, তুমিও খুব সুন্দর মা। তুমি আসছো আমাদের জিনদের রাজ্যে ঘোরাঘুরি করো, 2-1 দিন থাকো, ভালো লাগবে। কিন্তু আমার মা বাবা ওরা তো চিন্তা করবে, আমাকে বাড়িতে না দেখলে পাগলের মতো খুঁজবে। সেটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। লাবিব, একটা জিনকে পাঠা। জিনকে কোথায় পাঠাবে? তোমার বাড়িতে। তুমি তো এখানে, আর আমরা একটা জিনকে পাঠাবো তোমার বাড়িতে। তুমি যে 2 দিন আমার রাজ্যে থাকবে, এই 2 দিন একটা জিন তোমার রূপ নিয়ে তোমার মা বাবার সাথে থাকবে। কি বলেন? মা বাবা যদি জানতে পারে তাহলে? কখনো জানতে পারবে না। তুমি এই বিষয় নিয়ে একটুও চিন্তা করো না। জিনেরা অনেকে রূপ নিতে পারে, তোমার রূপে ও তোমার বাড়িতে থাকবে। তোমার মা বাবা টেরও পাবে না, আর ও তোমার মা বাবার কোনো ক্ষতিও করবে না। লাবিব জিনের কথায় লামিয়া বলল, মা বাবা কিছু না বুঝলে ভালো, তবুও একটু ভয় থেকেই যায়। লামিয়ার কথায় লাবিবের মা পরি বলল, তুমি ভয় পেও না মা। লাবিব, বাবা, লামিয়াকে আমাদের জিন রাজ্যটা একটু ঘুরে দেখা। মায়ের কথায় লাবিব লামিয়াকে নিয়ে জিন রাজ্যের অনেক অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখলেন। এদিকে লামিয়ার জিন রাজ্যে ঘুরে দেখতে অনেক ভালো লাগছিল। দুজনে ঘোরাঘুরি করার সময় লাবিব লামিয়াকে বললেন, আচ্ছা লামিয়া, তুমি এতদিন পর আমাকে স্মরণ করলা কেন? আগে কেন করনি? আসলে মা বাবা চায়নি আমি তোমাদের কাছে ডাকি। আমি বড় হবার পর যখন আমার পরি দেখার অনেক ইচ্ছে হলো, তখন আমি তোমাদের স্মরণ করলাম, তোমাদের দেওয়া ওই কয়েনটা হাতে নিয়ে তোমাদেরকে স্মরণ করলাম। জানো লাবিব, আমি তোমাকে আমার কাছে না ডাকলে হয়তো ওই ফাহাদ জিনের হাতে মারা যেতাম। তা কি হতো জানি না, তবে আমি তোমাকে নজরে রাখতাম, মাঝে মধ্যে তোমাকে দেখতে পেতাম আর অপেক্ষা করতাম কখন আমাকে স্মরণ করবা। লাবিব, চলো এখন প্রাসাদে ফিরতে হবে। লামিয়ার কথায় লাবিব ওকে নিয়ে আবার প্রাসাদে ফিরলেন। প্রাসাদে এসে পরিসহ সবাই মিলে একসাথে খাবার খেলো। এভাবে জিন রাজ্যে কেটে গেল একটা দিন। পরের দিন লাবিব লামিয়াকে বললেন, লামিয়া চলো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায় নিয়ে যাবা? আমার একটা বন্ধুর বিয়েতে। তুমি তো জিনদের বিয়ে দেখোনি, আসো, দেখতে পাবা। আমার তো ভয় করছে, ওখানে সবাই জিন পরি থাকবে, আমি একাই মানুষ। তাতে কি, আমি থাকতে তোমার কোনো সমস্যা নেই, আসো। কথাটা বলে লামিয়াকে সাথে নিয়ে বাড়িতে চলে গেল লাবিব। সেখানে যাবার পর লামিয়ার তো সবকিছু ভালো লাগতে শুরু করে। চারিদিক চমৎকারভাবে সাজানো, আর বিয়ে বাড়িতে অনেক অনেক জিন পরি আসছে। লামিয়া দেখলেন সবাই উঁচা লম্বা মানুষদের থেকে অনেক উঁচা। তো বিয়ে বাড়িতে যাবার পর লাবিব জিনের বন্ধু জিন ও এসে লাবিব ও লামিয়ার সাথে কথা বলল। কথা বলার শেষে তাদের খেতে দেয়া হলো। সেখানে খাবার খেলেন। খাবার শেষে লামিয়া লাবিবদের প্রাসাদে ফিরতে ফিরতে বলতে লাগলো, লাবিব, আসলেই তোমার জিন রাজ্য অনেক সুন্দর, এক কথায় রূপকথার মতো। আমার তো বাড়ি যেতেই মন চায় না, ইচ্ছে করে এখানেই থাকি, কিন্তু মা বাবা ওদেরকে দেখি না 2 দিন হলো। ওদিকে তোমার পাঠানো জিন আমার রূপ নিয়ে ঠিকঠাক মতো থাকতে পারছে কিনা কে জানে। ও ঠিকঠাক মতোই আছে।
আচ্ছা চলো, মায়ের কাছে চলো, মাকে বলে ওনার কাছে বিদায় নিয়ে তোমাকে বাড়িতে রেখে আসবো। লাবিবের কথায় লামিয়া লাবিবের মা পরীর কাছে গেলেন। পরীর কাছে যাবার পর মন খারাপ করে লামিয়া বললেন, আমি চলে যাচ্ছি। আপনি যদি মাঝে মধ্যে আমার কাছে গিয়ে একটু দেখা ও কথা বলে আসতেন তাহলে খুশি হতাম। আপনাদের রাজ্যে ঘুরে দেখে খুব ভালো লাগলো। আমি আবার কখনো না কখনো আপনার কাছে আসব। লামিয়ার কথায় পরীও মন খারাপ করে বললেন, নিজের খেয়াল রেখো মা, আমি মাঝে মধ্যেই তোমাকে দেখতে যাব, আমার শরীরটা তেমন ভালো না। তুমি আবারও এসো তোমার এই পরী আন্টির কাছে। পরী ও লামিয়ার কথা শেষে লাবিব লামিয়াকে বললেন, শোনো লামিয়া, তোমার ওখানে এখন রাত, তোমার মা বাবা জানে তুমি ঘুমিয়ে আছো। আমি তোমাকে রেখে আসবো, তুমি সকালে উঠে তোমার মা বাবার সাথে নর্মাল ব্যবহার করবে, তাহলে ওরা বুঝতে পারবে না তুমি 2 দিন ধরে জিন রাজ্যে ছিলে। কথাটা বলে লাবিব লামিয়াকে নিয়ে ওর বাড়িতে রেখে গেলেন। লাবিব লামিয়াকে বাড়িতে রেখে যাওয়ার পরের দিন সকালে লামিয়া স্বাভাবিকভাবে উঠে ওর মা বাবার সাথে কথা বললেন। লামিয়ার একটাই ভয় ছিল, ওর মা বাবা আবার জানতে পারে কিনা লামিয়া 2 দিন জিন রাজ্যে ছিল, কিন্তু ওর মা বাবা কোনোভাবে বুঝতে পারেননি। মা বাবা কিছু না বুঝায় লামিয়া স্বাভাবিকভাবে সেই দিনটা পার করে দিলেন। সেই রাতের খাবার শেষে লামিয়া রুমে লাবিব জিনের অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর মধ্যরাতে লামিয়া একটা ডাক শুনলেন। ডাকটা শুনে লামিয়া বললেন, লাবিব আসছো? কিন্তু এটা তো লাবিব না। লামিয়া দেখলেন ওর পিছনে দাঁড়িয়ে আছে ফাহাদ পিশাচ জিনটা। লামিয়া ফাহাদ জিনের দিকে তাকাতেই ফাহাদ জিন একটা বিকট হাসি দিয়ে বলল, কিরে, কার জন্য অপেক্ষা করছিস? লাবিব জিনের জন্য। তোর লাবিব জিন আমারই মতো ধোঁকাবাজ, আর ও তোর কাছে আসবে না। লাবিব ধোঁকাবাজ না, ধোঁকাবাজ তুমি। আমাকে মিথ্যা বলে ধোঁকা দিয়েছ। তুমি একটা খারাপ পিশাচ জিন। তুমি আমার রুমে কেন আসছো? চলে যাও এক্ষুনি। ফাহাদ জিন বলল, প্রতিশোধ নিতে আসছি। তুই কি ভেবেছিলি তোর ওই লাবিব জিন আমাকে মেরে তাড়িয়ে দিলে আমি চিরদিনের জন্য চলে যাব? না, আমি আমার শরীরে আঘাতের কথা কখনো ভুলিনি, ভুলবো না। যতদিন না তোর সাথে তোর পরিবারের ঘুম হারাম করি, যতদিন না ওই লাবিব জিনকে শাস্তি দেই, ততদিন তোদের পিছু ছাড়ব না। আপনজন আঘাত পেয়ে চিৎকার করলে কেমন লাগে আজ তুই বুঝবি। তোকে তো আমি শাস্তি দিব পরে, আগে তোর পরিবার। কথাটা বলে হঠাৎ করে বাতাসে মিলে গেল ফাহাদ জিন। এদিকে সামনে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে এই ভেবে লাবিবের মায়ের দেয়া কয়েনটা হাতের মুঠো নিয়ে লামিয়া লাবিব জিনকে স্মরণ করতে লাগলো। কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, লাবিব আর আসে না। এদিকে তখনই লামিয়া ওর মা বাবার রুম থেকে চিৎকারের আওয়াজ পেয়ে দৌড়ে যান ওদের রুমে। লামিয়া ওর মা বাবার রুমে ঢুকে দেখেন ওর বাবা আহত হয়ে পড়ে আছে মাটিতে। এদিকে ওর মা ভয়ে কথা বলার অবস্থায় নেই। লামিয়া রুমে গিয়ে ওর মাকে বলল, মা, কি হয়েছে? বাবার এমন অবস্থা হলো কি করে? তুমি বা এতটা ভয় পেয়ে আছো কেন? মা, কথা বলো। লামিয়ার কথায় ওর মা লামিয়াকে জড়িয়ে ধরে বলল, খুব ভয়ঙ্কর দেখতে একটা জিন তোর বাবাকে শূন্যে তুলে আছাড় মেরেছে। এতটা ভয়ঙ্কর জিন আমি জীবনেও দেখিনি। মায়ের কথায় লামিয়ার আর বুঝতে বাকি রইল না এটা ফাহাদ জিনের কাজ। কিন্তু এখন এসব ভাবলে হবে, তাই লামিয়া ওর মাকে বললেন, মা, ভয় পেও না। এখন বাবাকে আগে হাসপাতালে নিতে হবে। তুমি রুমে থাকো, আমি বাইরে গিয়ে চাচাকে ডাকছি। কথাটা বলে লামিয়া বাইরে যেতেই ফাহাদ জিন বলল, কিরে, কষ্ট হচ্ছে বাবার এমন অবস্থা দেখে? আমি তো বেশি কিছু করিনি, শুধু শূন্যে তুলে আছাড় মেরেছি। এসব তো কিছুই না, সামনে এখনো অনেক কিছু বাকি। আর হ্যাঁ, তোর বাড়িতে এসে তোর বাবাকে আহত করলাম। তোর লাবিব জিন কই? ও তো আসলো না। বলেছিলাম না আমার মতো লাবিব ধোঁকাবাজ। কথাটা বলে চলে গেলেন ফাহাদ জিন। এদিকে লামিয়া ওর চাচাকে ডেকে ওর বাবাকে নিয়ে হাসপাতালে গেল। হাসপাতালে যাবার পর ডাক্তার লামিয়ার বাবাকে দেখে বললেন, ইনি তো মারাত্মকভাবে আহত হয়েছে। ওনার একটা হাত ও পা বাজেভাবে ভেঙে গেছে। আমার মনে হয় অনেকদিন সময় লাগবে সুস্থ হতে। এমনকি একটা হাত ও পা ভালো নাও হতে পারে। আমরা প্রাথমিক চিকিৎসা করছি, যা যা দরকার করছি। আপনারা চাইলে ওনাকে সাবধানে বাড়িতে নিয়ে যেতে পারেন, চাইলে হাসপাতালে কয়েকদিন রেখে তারপর নিয়ে যেতে পারেন। ডাক্তারের এমন কথা লামিয়া ও লামিয়ার মা কান্না করতে লাগলো। লামিয়ার মা ও লামিয়ার কান্না দেখে ওর চাচা বললেন, তোমরা কান্না করো না, এখন কান্না করে লাভ নেই। আমরা ভাইজানকে বাড়িতে নিয়ে যাব, আসো আমার সাথে। কথাটা বলে লামিয়ার চাচা হাসপাতাল থেকে লামিয়ার বাবাকে নিয়ে বাড়িতে আসলো। কি থেকে কি হয়ে গেল, নিজের চোখের সামনে বাবার এমন অবস্থা লামিয়া যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। বাবার এমন অবস্থায় কেটে গেল 2টা দিন। এই 2 দিনে লামিয়ার কাছে লাবিব জিন আসেনি। লাবিব লামিয়ার কাছে না আসায় লামিয়া মনে মনে ভাবলেন, ফাহাদ কি তাহলে ঠিক বলল? লাবিব কি তাহলে একটা ধোঁকাবাজ? এসব ভাবতে ভাবতে দিনটা কেটে গেল। 2 দিন চলে যাবার পর 3 দিনের দিন রাতে লামিয়ার কাছে লাবিব জিন আসে। লাবিব জিন আসায় লামিয়া বলে, কেন আসছো? বলো কেন আসছো? তুমি একটা খারাপ জিন, তোমাকে স্মরণ করার পরও কেন আসোনি? তুমি জানো ফাহাদ জিন এসে আমার বাবাকে আহত করেছে। কি যে একটা ভয়ঙ্কর সময় ছিল তখন। তুমি আমাকে বলেছিলে এই কয়েনটা হাতে নিয়ে তোমাকে স্মরণ করলে তুমি আসবা। তখন বিপদে পড়ে তোমাকে স্মরণ করেছি, চিৎকার করে ডেকেছি। কোথায় ছিলা তুমি? এই কি আমার প্রতি তোমার ভালোবাসা? তখন আসনি, এখন কেন আসছো? চলে যাও আমার চোখের সামনে থেকে, তোমাকে আর দেখতে চাই না। লামিয়ার কথায় লাবিব কোনো কথা না বলে চুপ করে রইল। লাবিবকে চুপ থাকতে দেখে লামিয়া বললেন, কি হলো, চুপ কেন?
বোবা হলে নাকি? কথা বলো। তুমি আমার কাছে আসোনি কেন? উত্তর দাও। লামিয়ার কথায় লাবিব মন খারাপ করে মাথা নিচু করে বললেন, আমার মা মারা গেছেন। কি? পরিমা মারা গেছে? কি বলো? লাবিব, সত্যি করে বলো আমায়। হ্যাঁ লামিয়া, আমার মা মারা গেছেন। মা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। মা যে আমাকে এভাবে ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি। মা মারা যাবার ফলে আমি অনেক ভেঙে পড়েছি, তাই তোমার কাছে আসিনি। লাবিবের কথায় লামিয়া মনের অজান্তেই কান্না করতে লাগলো। এদিকে ঠিক তখনই লাবিব লামিয়ার কপালে হাত রাখতে লামিয়া বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পর লামিয়ার যখন হুঁশ ফিরল তখন সে নিজেকে এক অজানায় দেখলেন। লামিয়া দেখলেন জঙ্গলের মতো একটা জায়গায়, সেখানে বিশাল একটা গাছের নিচে একটা কবর। লাবিব লামিয়াকে সেই কবরটিকে দেখিয়ে বলল, ওই দেখো, এটা আমার মায়ের কবর। লাবিব ওর মায়ের কবর দেখিয়ে দেওয়ায় লামিয়া ওর মায়ের কবরের পাশে গিয়ে অনেক কান্না করতে লাগলো। লামিয়া যে পরীকে খুব ভালোবাসতেন, মায়ের চোখে দেখতেন। লামিয়ার কান্নায় লাবিব লামিয়াকে শান্ত করে পাশে একটা জায়গায় গিয়ে বসে লামিয়াকে বললেন, তোমার বাবার এমন অবস্থা কে করেছে? ফাহাদ, তাই না? হ্যাঁ ফাহাদ। ও আমার কাছে আসছে, আমাকে বলেছে আমারও ক্ষতি করবে, তার আগে আমার পরিবার ক্ষতি করবে। ও এতবার বেড়ে গেছে, আমি এর শেষ দেখে ছাড়ব। মা হঠাৎ মারা যাওয়ায় আমি ভেঙে পড়েছি, নইলে তোমার বাবার এমন অবস্থা আমি হতে দিতাম না। লাবিব, আমি বুঝতে পারছি আমি তোমাকে ভুল বুঝেছিলাম, সেজন্য মাফ করো আমাকে। আমার চিন্তা হচ্ছে অন্য জায়গায়। কোথায়? কিসের চিন্তার কথা বলছো? মা বাবা ফাহাদ জিনকে দেখে ফেলেছে। ফাহাদ মা বাবার সামনে ভয়ঙ্কর রূপে দেখেছে। এখন মা বাবা জিন পরি বিষয়ে কিছু শুনতে চান না, হোক সে ভালো বা খারাপ। মা বাবা তোমার বিষয়েও কিছু শুনতে চায় না। আমি যদি ওনাদের বলি আমি তোমাদের সাথে জিন রাজ্যে আসি, রাতে তোমার সাথে কথা বলি, তাহলে কি করবে বুঝতে পারছি না। লাবিব বলল, তোমার বাবা এখন অসুস্থ, তুমি এখন ওদের কিছু বলবে না। জানো লাবিব, তোমার মায়ের জন্য আমার অন্যরকম একটা মায়া কাজ করে। তোমরা জিন জাতি, তবুও আমার একবারও মনে হয় না সে কথা। তোমার মা এভাবে চলে যাবে সত্যি ভাবিনি। কি করব বলো? মানুষ হোক বা জিন, সবাইকে একদিন মরতেই হবে। আমি যখন ছোট তখনই বাবাকে হারিয়েছি। বাবা মারা গেছে ছোটবেলায়, মা ছিল আমার সব, সেই মাকেও হারালাম। লাবিব, এসব বলো না, কষ্ট লাগে। চলো আমাকে নিয়ে আমার বাড়িতে চলো। এখনই যাবা? হ্যাঁ এখনই যাব। লামিয়ার কথায় লাবিব লামিয়াকে নিয়ে ওর বাড়িতে ওর রুমে আসলো। লামিয়াকে রুমে রেখে লাবিব যখন চলে যাবে ঠিক তখনই লামিয়া লাবিবকে বলল, লাবিব তুমি কি আমাকে ভালোবাসো? কথাটা আগেও বলেছি, তুমি তো জানো আমি সত্যি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। কেন বাসো? এই ভালোবাসার পূর্ণতা কোথায়? আমার মা বাবা তোমাকে কখনো মেনে নিতে পারবে না। আমি জানি না সামনে কি হবে। লামিয়ার কথা লাবিব কিছু না বলে চুপ করে রইল। এটা দেখে লামিয়া বলল, এখন কোথায় যাবা? তোমার রাজ্যে ফিরে যাবা? না, রাজ্যে ফিরে গেলে মায়ের কথা বারবার মনে পড়ে। আমি তোমার বাড়ির আশপাশে কোনো গাছে থাকবো। আমার সাথে কথা বা দেখা করার ইচ্ছে হলে স্মরণ করো, আসবো। এই বলে লাবিব বাতাসে মিলে গেল। লাবিব চলে যাবার পর লামিয়া ঘুমিয়ে পড়ল। এই ঘটনার 2 দিন পর লামিয়ার বাবা যখন কিছুটা সুস্থ, তখন লামিয়ার বাবা লামিয়াকে পাশে ডাকলেন। বাবার ডাকে লামিয়া কাছে যেতেই ওর বাবা বললেন, মা লামিয়া, বেশ কিছুদিন ধরে আমি বেশি অসুস্থ থাকায় তোকে কিছু বলতে পারিনি। আমি অসুস্থ, আমাকে আঘাত করে অসুস্থ করেছে একটা ভয়ঙ্কর জিন। আমার মনে তখন থেকে একটাই প্রশ্ন, এই জিনটা কি তোর পরিচিত? এই জিনটা কি সেই পরীর ছেলে? বাবার কথায় লামিয়া বলল, না বাবা, তুমি ভুল বুঝছো। পরীর ছেলের নাম লাবিব। লাবিব খুব ভালো বাবা। তোমাকে আঘাত করেছে অন্য জিন, লাবিব না। বাবা, তোমাকে লাবিব জিন আঘাত করেনি, ও অনেক ভালো। লামিয়ার মুখে কথাটা শুনে ওর বাবা বললেন, আমি আর কাউকে বিশ্বাস করি না, জিনেরা কখনোই ভালো হয় না। আমি তোকে স্পষ্ট একটা কথা বলি, আজকের পর কোনো জিন বা পরীর সাথে যেন তোর যোগাযোগ না দেখি। আমাকে যে জিন আঘাত করেছে, ও যদি আমার বা আমার পরিবারের কারো ক্ষতি করতে চায়, তাহলে আমি কবিরাজের কাছে যাব। কোনো জিনকে আমি ছাড়ব না। বাবার কথায় লামিয়া কিছু না বলে রুমে চলে গেল। এদিকে সে রাতে লামিয়ার রুমে লাবিব জিন আসে। জিনকে দেখে লামিয়া বলল, এই তুমি আসছো কেন? কেন? আমি আসলে কি হবে? তুমি আর আমার কাছে আসবে না। লাবিব, মা বাবা আমাকে বলে দিয়েছে তুমি আমার কাছে এসো না। তাই তো তুমি কিছু বললা না? তোমার কি ইচ্ছে, আমি তোমার কাছে আসি নাকি না আসি? আমার চাওয়া না চাওয়ার কিছু আসে না লাবিব। আমি পরিস্থিতির শিকার। তুমি চলে যাও, আমার কাছে আর এসো না। লামিয়ার কথায় মন খারাপ করে চলে গেলেন লাবিব। লামিয়া লাবিবকে আটকাতে চেয়ে যেন আটকাতে পারল না। লাবিব চলে যাবার পর লামিয়া মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নাস্তার টেবিলে লামিয়ার মা বাবা লামিয়াকে বলল, মা লামিয়া, আমি যে গতকালকেও তোকে বললাম কোনো জিন পরির সাথে যোগাযোগ রাখবি না, তারপরও কেন আমার কথা শুনছিস না? আমি আবার কি করলাম বাবা? তুই কি ভাবছিস আমরা এতটাই বোকা? তোর মা আর আমি কাল রাতে তোকে কারোর সাথে কথা বলতে শুনেছি। পরে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখি তুই ওই জিনটার সাথে কথা বলছিস। লামিয়া বলল, আসলে বাবা, আমি ওর সাথে শেষবারের মতো কথা বলেছি। ওকে বলেছি আমার সাথে যেন আর দেখা না করে, কথা না বলে। লামিয়ার মা বলল, তোকে আর আমরা বিশ্বাস করি না। তোর বাবার এমন অবস্থার জন্য একটা জিন দায়ী, আর তুই দিনের পর দিন সেই জিনের সাথে কথা বলছিস। মা, আমাকে কেন অবিশ্বাস করছো?
আমি কি তোমাদের খারাপ চাই বলো? আমি কি চাই আমার জন্য তোমাদের মান সম্মান যাক? লামিয়ার বাবা বলল, হ্যাঁ আমরাও চাই না আমাদের মান সম্মান যাক, তাই তোকে বিয়ে দেব। কি? বাবা কি বলো? আমি এখনো পড়াশোনা করছি। মা বলল, পড়াশোনা বিয়ের পরও করতে পারবি। বাবা বলল, পড়াশোনা করিস বলে কি বিয়ে দিতে পারবো না? তোর বয়স তো ঠিকই হয়েছে। আমরা তোর কোনো কথা শুনবো না, ভালো ছেলে পেলেই তোর বিয়ে দিয়ে দেব। বাবা এমনটা করো না, আমরা যা করব তোর ভালোর জন্যই করব। এখন নাস্তা শেষ করে ঘরে যা। মা বাবার কথায় লামিয়া আর কিছু না বলে খাবার শেষ করে রুমে চলে গেল। রুমে গিয়ে লামিয়া চিন্তায় পড়ে গেল, এসব কি হচ্ছে? মা বাবার কথায় লাবিবের সাথে যোগাযোগ ও কথা বলা বন্ধ করলো, কিন্তু বিয়ে কেন? এসব ভাবতে ভাবতে দিনটা পার হয়ে রাত এলো। লামিয়ার মন খারাপ, ভীষণ মন খারাপ। এদিকে লাবিবকেও মানা করেছে কাছে আসতে। রাত তখন 12টা কি 1টা হবে, লামিয়া তখনও জেগে। হঠাৎ লামিয়া একটা আওয়াজ পেল। কেউ লামিয়াকে উদ্দেশ্য করে বলল, লামিয়া, ও লামিয়া। লামিয়া আওয়াজ শুনে মনের অজান্তে না দেখে বলল, লাবিব তুমি আসছো? লামিয়ার কথায় ভয়ঙ্কর একটা হাসি দিয়ে সে খারাপ ফাহাদ জিনটা বলে উঠল, না লাবিব না। কেন, লাবিবের জন্য অপেক্ষা করছো কেন এত? দেখো, আমাকে দেখো। ফাহাদকে রুমে দেখে লামিয়া প্রচণ্ড জোরে একটা চিৎকার দিল। লামিয়ার চিৎকারে ওর মা বাবা দরজার কাছে এসে বলতে লাগলো, মা লামিয়া দরজা খোল, কি হয়েছে দরজা খোল। এদিকে রুমে থাকা ফাহাদ জিন লামিয়াকে বলল, কিরে এত কিসের ভয়? আজ তো বেঁচে গেলি, কিন্তু আমি আবার আসব। কথাটা বলে ফাহাদ চলে গেল। এদিকে লামিয়া দৌড়ে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিলেন। দরজা খুলতেই ওর মা বাবা বললেন, কিরে মা কি হয়েছে, এভাবে চিৎকার করলি কেন? মা বাবার কথায় লামিয়া ফাহাদ জিনের কথা ওনাদের বলে দিলেন। মেয়ের মুখে কথাটা শোনার পর ওর বাবা বললেন, কি, ওর এত বড় সাহস, আবার আমাদের পিছনে লেগেছে? ফাহাদ জিন আমাকে আঘাত করে আহত করেছে, আমি কিন্তু চুপ করে থাকবো না। আমি ওকে কবিরাজ নিয়ে এসে শাস্তি দেব। তার আগে লামিয়ার বিয়েটা তাড়াতাড়ি দিতে হবে। লামিয়া বলল, বাবা প্লিজ বোঝার চেষ্টা করো, আমি এখন বিয়ে করতে চাই না। তুই চুপ থাক। জিনেরা যেভাবে তোর পিছনে লেগেছে, না জানি কখন কি হয়। একবার তোর বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি কাল সকালে ঘটক সাহেবের বাড়িতে যাব, তুই এখন ঘুমা। কথাটা বলে লামিয়ার মা বাবা চলে গেলেন। এদিকে লামিয়ার চিন্তা আরও বাড়িয়ে দিলেন। চিন্তায় চিন্তায় লামিয়া না ঘুমিয়ে রাতটা পার করে দিলেন। পরের দিন সকালে লামিয়ার বাবা ঠিকই ঘটক সাহেবের সাথে দেখা করতে চলে গেলেন। ঘটক সাহেবের সাথে দেখা করে লামিয়ার বাবা একেবারে দুপুরবেলা বাড়িতে ফিরে লামিয়া ও লামিয়ার মাকে উদ্দেশ্য করে বললেন, লামিয়ার মা, আমি তো ঘটক সাহেবের সাথে ছেলে দেখতে গিয়েছিলাম। দুটো ছেলে দেখিয়েছে, তার মধ্যে একটা ছেলেকে আমার পছন্দ হয়েছে। আমি ওদের লামিয়ার ছবি দেখিয়েছি, ওরাও লামিয়াকে পছন্দ করেছে। দুই পরিবারের পছন্দ হওয়ায় আমি ওদের কথা দিয়েছি, লামিয়ার বিয়ে ওখানেই হবে, আর সেটা 2-3 দিনের মধ্যে। মা লামিয়া, এই যে নাম্বারটা ধর, এটা ওই ছেলের নাম্বার। ছেলেটা তোর সাথে আজ বিকেলে দেখা করে কথা বলতে চাইছে, তুই কথা বলে দেখা কর। 2 দিন পর তোদের বিয়ে, একে অপরকে দেখ, চেনাজানা করে নে। লামিয়া বলল, না বাবা, আমি এসব পারবো না। লামিয়ার কথায় ওর মা বলল, এই পারবি না কেন? যার সাথে তোর বিয়ে হবে তাকে ভালো করে চিনতে হবে না সে কেমন? নে নাম্বার নে, আর বিকেলে ছেলেটার সাথে দেখা করে যাস। মা বাবার কথায় লামিয়া না যেতে চাইলেও জোরপূর্বক তাকে যেতে হচ্ছে। সেদিন বিকেলে সেই ছেলেটার সাথে দেখা করার জন্য লামিয়া যাচ্ছিল। হঠাৎ পথে লাবিব জিন চলে এসে বলল, লামিয়া কোথায় যাচ্ছ? লাবিবের কথায় লামিয়া দাঁড়িয়ে বলল, আমার হবু বরের সাথে দেখা করতে যাচ্ছি। মানে কি বলো? হবু বর মানে? হবু বর মানে কি বুঝো না? মা বাবা আমার বিয়ে ঠিক করেছে, 2-3 দিনের মধ্যেই আমার বিয়ে হয়ে যাবে। তুমি আমাকে ভুলে যাও লাবিব। লাবিব বলল, লামিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি, কিভাবে ভুলে যাব? তুমি বিয়েটা করো না। করতে না চাইলেও করতে হবে, মা বাবার মুখের উপর কিছু করতে পারবো না। আমাকে কি একটুও ভালোবাসো না? আমার প্রতি কি তোমার একটুও ভালোবাসা নেই? জানি না, শুধু জানি এটা যে তুমি আমাকে ভুলে যাও আর আমার কাছে এসো না। কথাটা বলে হাঁটতে লাগলো লামিয়া। এদিকে পেছনে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে লামিয়ার দিকে তাকিয়ে রইল লাবিব জিন, কিন্তু লামিয়া আর পেছনে না ঘুরে সোজা চলে গেল সেই ছেলেটার সাথে দেখা করতে। যাই হোক, ছেলেটার সাথে দেখা শেষে সেই রাতে খাবার টেবিলে লামিয়ার বাবা লামিয়াকে বলল, কিরে ছেলেটাকে কেমন দেখলি? জানি না। লামিয়ার মা বলল, কেন, তুই কি ওর সাথে কথা বলিসনি? বলেছি। মা, এসব বিষয়ে কথা বলো না তো, ভালো লাগছে না কিছু। তাহলে কি করব? আমি বিয়েটা ফাইনাল করে ফেলি? তোমাদের যা ভালো মনে হয় করো, আমি না বললেও তো শুনবে না, বলে আর কি লাভ। কথাটা বলে খাবার শেষে লামিয়া রুমে গিয়ে মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে লামিয়া ওর মায়ের কাছে জানতে পারলেন ওর বাবা ওই ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছে, কালকেই বিয়ে। কথাটা শুনে লামিয়া যেন আরও বেশি ভেঙে পড়ল। কালকেই বিয়ে, জীবনে চেয়েছিল কাকে, আর পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করতে হচ্ছে কাকে? কালকে বিয়ে, চিন্তায় চিন্তায় সেই দিনটা পার হয়ে গেল লামিয়ার। রাতের বেলার ঘটনা, লামিয়া বসে বসে অপেক্ষা করছে লাবিব জিনের জন্য। লামিয়ার বিশ্বাস লাবিব আজ আসবেই। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর লাবিব লামিয়ার কাছে আসার আগে ফাহাদ জিন লামিয়ার কাছে আসে। ফাহাদ এসে লামিয়াকে বলে, এই চিৎকার দিবি না, খবর পেলাম তোর নাকি বিয়ে। হ্যাঁ আমার বিয়ে, তাতে তোর কি শুনি?
তুই আমার ও আমার পরিবারের অনেক ক্ষতি করেছিস, চলে যা এখন। তুই বুঝি আমার কোনো ক্ষতি করিসনি? লাবিব ও তার বন্ধুদের দিয়ে আমাকে আঘাত করিয়েছিস, আমি সেই আঘাতের কথা এখনও ভুলিনি। তুই আসলে চাসটা কি? আমার মতো তোদেরও কষ্ট দিতে। কাল তোর বিয়ে, সবার মুখে হাসি থাকবে। আমি কাল আমার শেষ খেলাটা খেলবো, তুই ও তোর পরিবার রেডি থাকিস। এই বলতে না বলতে লাবিব জিন সেখানে আসলো। লাবিবকে দেখে ফাহাদ বলল, ওই যে আসছে মানুষের গোলাম, জিন হয়ে মানুষকে ভালোবাসে, তোকে তো আমি দেখে নিব। এই বলে ফাহাদ জিন সেখান থেকে চলে গেল। ফাহাদ চলে যাওয়ার পর লাবিব বলল, ও কেন আসছিল তোমার কাছে, আর এসে কি বলল? ওর কথা বাদ দাও, তুমি কেমন আছো? জানো লাবিব, কাল আমার বিয়ে। ও, আমার বিয়ে কথাটা শুনে চুপ হয়ে গেলে। কিছু বলছো না কেন? কি বলবো আমি? আমার যে কথা বলার ভাষা নেই। তোমাকে এতটা ভালোবেসেও পেলাম না লামিয়া। লামিয়া বলল, কি করবা বলো? আমার তো কিছু করার নেই। কাল তাহলে সত্যিই বিয়ে করছো? হ্যাঁ, কাল তো বিয়ে, কিন্তু ফাহাদ জিন যা বলে গেল এখনো ভয় হচ্ছে, কি জানি বিয়েটা হয় কিনা। ফাহাদ কি বলেছে তোমাকে? হুমকি দিয়েছে তুমি ও তোমার বন্ধুরা ওকে আঘাত করে ও তোমাদের সাথে আমার ও আমার পরিবারের ওপর রেগে আছে, আমার ক্ষতি করবে এসব বলল। তাই না? তুমি চিন্তা করো না, আমি ওকে দেখছি। কাল ও তোমার কাছে আসতে পারবে না, কারণ কাল হবে ওর শেষ দিন। মানে কি বলো তুমি? কি করবা? ফাহাদ অনেক বার বেড়ে গেছে, ওকে তো এবার মেরেই ফেলবো। না লাবিব, ও অনেক খারাপ, তোমার ক্ষতি করতে পারে। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। আপন বলতে মা ছিল, সে মাকে হারিয়েছে কিছুদিন হলো। মাকে হারিয়ে তোমাকে আপন ভাবতে শুরু করলাম, সে তুমিও আমাকে ছেড়ে চলে যাবা, অন্য কাউকে বিয়ে করবা। তোমার কাছে এসে তোমাকে না দেখলে আমার খুব কষ্ট হবে, বুঝলা? লামিয়া, অনেক ভালোবাসি তোমায়, সবসময় ভালো থেকো, হাসি খুশি থেকো। নামাজ পড়ে আমার মায়ের জন্য দোয়া করো। কথাটা বলে চলে গেলেন লাবিব জিন। এদিকে এত এত কষ্টের কথা বলে লাবিব চলে যাওয়ার পরও লামিয়ার মন খারাপ হলো না। একবারের জন্য লাবিব জিনকে ডাকলো না। কেন জানেন? শোনেন আসল কাহিনী। আসলে কাল লামিয়ার বিয়ে নয়। লামিয়ার মা বাবা লামিয়াকে ঠিকই বিয়ে দিতে চাইছিলেন, কিন্তু লামিয়া ওর মা বাবাকে অনেক অনুরোধ করায়, লাবিবের সম্পর্কে সব কথা খুলে বলায় লামিয়ার মা বাবা লামিয়ার বিয়ে ভেঙে দেন। লামিয়ার মা বাবা লাবিবকে মেনে নিয়েছে, কিন্তু এটা লাবিব এখনও জানে না। লামিয়া ইচ্ছে করে লাবিবকে মিথ্যা বলেছে, কারণ লামিয়া চায় কাল ওকে সারপ্রাইজ দিতে। লাবিবের মতো লামিয়াও যে লাবিবকে অনেকটা ভালোবাসে সেটা বলতে। সারপ্রাইজ দিবে বলে এত অভিনয়। যাই হোক, লাবিব চলে যাওয়ার পর লামিয়া খুশি মনে ঘুমিয়ে পড়লেন, কেননা কাল যে লাবিবকে সারপ্রাইজ দিবে, ওর ভালোবাসার কথা খুলে বলবে। পরের দিন সকালে লামিয়ার ঘুম থেকে উঠল খুব আনন্দ নিয়ে। এদিকে ঘুম থেকে উঠে নাস্তা করার সময় লামিয়ার মা বললেন, কিরে মা, আজ এত খুশি খুশি লাগছে যে? কারণ লাবিবকে আজ সারপ্রাইজ দিব তাই। হো হো, তাই বল। লাবিব আসলেই ভালো, ওর মা পরি উনিও ভালো ছিল। তুই যখন ছোট তখন ওরা তোর কাছে আসায় আমরা খুশি ছিলাম না। আমাদের এক কথায় তোকে ছেড়ে চলে গিয়েছিল ওরা। কোনো খারাপ জিন বা পরি হলে ছাড়তেই চেত না। হ্যাঁ মা, আসলেই। জানো মা, লাবিবের খুব মন খারাপ, কারণ ও তো জানে না যে আজ আমার বিয়ে না। আমি ওকে সারপ্রাইজ দেবার জন্য ওকে মিথ্যা বলেছি আজ আমার বিয়ে। মা বলল, মিছে মিছে কেন ওকে মিথ্যা বলতে গেলি? তোর আর লাবিবের জন্য তো আমরা তোর বিয়ে ভেঙে দিয়েছি। এখন তোর বিয়ে দিব না সেই ডিসিশন নিয়েছি। তা যাই হোক, আচ্ছা ওই ভয়ঙ্কর জিনটার কি খবর? ও তো আমাদের পরিবারের সাথে লেগে আছে, ওর জন্য তো রাতে ভয়ে ভয়ে থাকি। ফাহাদ জিনের কথা বলছো? ওকে নিয়ে চিন্তা করো না, লাবিব কাল রাতে আমাকে বলেছিল আজ ফাহাদ জিনের সাথে যুদ্ধ করে মেরে ফেলবে। তাই নাকি? চিন্তার বিষয় তো। কেন এসব করতে গেল? আমিও মানা করেছি, কিন্তু লাবিব তো আমার উপর অভিমান করেছে। যাই হোক মা, ও আসলে তোমাকে বলবো। এদিকে তখনই ওর বাবা বলে উঠল, অবশ্যই জানাবি। আরেকটা কথা, লাবিব জিন আসলে ওকে বলবি আমরা ওর সাথে কথা বলবো। বাবার কথা শুনে লামিয়া ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে অপেক্ষা করতে থাকেন লাবিবের জন্য, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়, আর বিকেল গড়িয়ে রাত, তবুও লাবিব জিন আসে না। সারাদিন লাবিব না আসায় লামিয়া এবার চিন্তায় পড়েন। ফাহাদ জিনের সাথে যুদ্ধ করতে গিয়ে ওর আবার কিছু হলো না তো, এসব ভাবছে আর অপেক্ষা করছে, কিন্তু লাবিব তো আসে না। লামিয়া বাইরে তাকায়, বাইরে গিয়ে লাবিবের জন্য অপেক্ষা করে, কিন্তু লাবিবের কোনো খোঁজ নেই। এভাবে অনেক অপেক্ষার পর রাত তখন 2টা কি 3টা হবে। এরকম একটা সময়ে লামিয়ার দেখলেন তার রুমে দুটো আগুনের মতো আলো এসে প্রবেশ করলো। আলো দুটোকে দেখে লামিয়া কিছু বলতে যাবে, ঠিক তখনই ওর চোখের সামনে সেই আলোগুলো দুটো জিনের রূপে রূপান্তরিত হলো। জিন দুটোকে দেখে লামিয়া ভয়ে ভয়ে বললেন, কে আপনারা? আর হঠাৎ আমার রুমে? আপনারা আবার ফাহাদ জিনের পাঠানো জিন না তো? লামিয়ার কথায় একটা জিন বললেন, তুমি তো লামিয়া তাই না? চলো আমাদের সাথে, তোমাকে যেতে হবে। যেতে হবে মানে কি? আপনারা কারা? আমি কোথাও যাব না। জিন বলল, যাব না বললে হবে না, আমরা তোমার কোনো ক্ষতি করব না, চলো আমার সাথে। কিন্তু কোথায় যাব? গেলেই বুঝতে পারবে। না, যাব না। তোমরা নিশ্চয়ই ফাহাদ জিনের পাঠানো জিন, আমি যাব না। তোমরা চলে যাও, নইলে চিৎকার দেবো, মা বাবাকে ডাকবো। লামিয়ার কথা সেই জিন দুটো বলল, তুমি কি মনে করেছো চিৎকার দিলে তোমার আওয়াজ সবাই শুনতে পাবে? না, পাবে না। তুমি চিৎকার দিলেও গলা দিয়ে আওয়াজ বেরোবে না।
উঠে কোথাও দৌড় দিবা সেটাও পারবে না। জিন দুটোর কথায় লামিয়ার শরীর কাঁপতে থাকে। লামিয়া জিনদের কথা মতো চিৎকার দিতে যায়, কিন্তু আসলেই চিৎকার দিতে পারে না। উঠতে যাবে সে সময়ও সেটা পারে না। লামিয়া মনে হয় ওর শরীর কাজ করছে না, নিজের শরীরের নিয়ন্ত্রণ নিজের উপর নেই। এদিকে এমন অবস্থায় লামিয়া বললেন, তোমরা কেন আসছো, আসল ঘটনা কি বলো। লামিয়ার কথা রুমে থাকা দুটো জিন লামিয়ার চোখের দিকে তাকাতে লামিয়ার আর কিছু মনে নেই। লামিয়ার জ্ঞান হারিয়ে ফেলল। লামিয়া যখন জ্ঞান ফেরে তখন লামিয়া দেখে সে এক অজানায়। জায়গাটা তার চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এই জায়গায় আগেও এসেছে। এদিকে লামিয়ার জ্ঞান ফিরতেই সেই দুটো জিনের মধ্যে একটা জিন লামিয়াকে বলল, আজ নাকি তোমার বিয়ে। কে বলল? লাবিব বলেছে। ও, তাহলে তোমরা লাবিবের পরিচিত জিন? হ্যাঁ, আমরা দুজন লাবিবের বন্ধু। তোমার বিয়ে যদি না হয় তাহলে মিথ্যা কেন বলেছিলে? আসলে তোমরা যেহেতু লাবিবের বন্ধু, তোমাদের কাছে কিছু লুকাবো না। আমি লাবিবকে আমার বিয়ের কথা মিথ্যা বলেছি, কারণ ওকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। লাবিব আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে অনেক ভালোবাসি। এই কথাটা ওকে বলার জন্য সেই দুপুর থেকে অপেক্ষা করছি, কিন্তু দেখো ও সারাদিন আসলো না আমার কাছে। আমার উপর কি ওর এতই রাগ, এতই অভিমান? তোমরা তো ওর বন্ধু, তোমরা বলো তো লাবিব কোথায় এখন? তুমি লাবিবকে ভালোবাসার কথা বলে সারপ্রাইজ দিতে চেয়েছিলে, কিন্তু তুমি জানো না তুমি নিজেই আজ এখন সারপ্রাইজড হয়ে যাবে। মানে কি বলো তোমরা? আমরা ঠিকই বলি। পেছনে একবার ঘুরে তাকাও, দেখো তো কিছু দেখতে পাও কিনা। ওদের কথায় লামিয়া পেছনে তাকাতে ভয়ে চমকে উঠল, কারণ লামিয়া পেছনে তাকিয়ে দেখলেন ওর পিছনে একটা লাশ রাখা। লাশটাকে দেখে লামিয়া বলল, এটা কার লাশ? ভয় পেয়ে গিয়েছিলাম। লামিয়ার কথা একটা জিন বলল, লামিয়া জানি না কথাটা কিভাবে নিবা, কিন্তু এটাই সত্যি। ওই লাশটা আর কারো না, ওটা লাবিবের লাশ। কি? লাবিবের লাশ মানে? কথাটা বলে এক লাফে সেই লাশের কাছে গিয়ে লাশের মুখের কাপড়টা সরাতেই লামিয়া দেখল এটা সত্যিই লাবিবের লাশ। লাবিবের লাশ দেখে হাউমাউ করে কাঁদতে লাগলো লামিয়া। লামিয়ার কান্না দেখে একটা লাবিবের বন্ধু জিন বলল, লাবিব তোমাকে অনেক বেশি ভালোবাসতো জানো। তোমার অন্য কোথাও বিয়ে হবে লাবিব মানতে পারেনি, তবে লাবিব ইচ্ছা করে মরেনি। ফাহাদ জিন তোমাকে আর তোমার পরিবারকে বিরক্ত ও মেরে ফেলার হুমকি দেওয়ায় লাবিব অনেক রাগ করে লাবিব রেগে ফাহাদ জিন সহ তার সঙ্গী সাথী অনেক জিনকেও মেরে ফেলে। কিন্তু একা আর কত যুদ্ধ করা যায় বলো? ফাহাদ জিনকে মেরে ফেলেছি ঠিকই, কিন্তু যুদ্ধে সেও মারা গেছে। লামিয়া, তোমার জন্য যুদ্ধ করতে গিয়ে লাবিব মারা গেছে। তুমি ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে না, এখন তুমিই সারপ্রাইজ হও। আমাদের বন্ধু লাবিব আর আমাদের মাঝে নেই। বন্ধু জিনদের মুখে কথাগুলো শুনে লামিয়া লাবিবের লাশ জড়িয়ে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, লাবিব দেখো, তোমার লামিয়া তোমার কাছে আসছে, কথা বলো। আমি যে অনেক ভালোবাসি তোমাকে। আমার ভালোবাসার কথা না শুনে চলে গেলা না ফেরার দেশে। জিন হোক বা মানুষ হোক, সবাইকে একদিন ঠিকই মরতে হবে। প্রিয় মানুষকে হারানোর ব্যথা শুধু সেই বুঝে যে হারায়। লামিয়া লাবিবকে হারিয়েছে, চাইলেও আর ফিরে আসবে না। লামিয়ার কান্নার মাঝে ওর চোখের সামনে জিনেরা লাবিবের জানাজা পড়িয়ে লাবিবের মায়ের কবরের পাশে লাবিবকে কবর দিলেন। আপনাদের একটা কথা বলি, ধরুন আপনি একজনকে ভালোবেসেছেন, কিন্তু পরিস্থিতির কারণে তাকে বিয়ে করতে পারেননি। আপনার বিয়ে হয়েছে অন্য কারোর সাথে, কিন্তু বিয়ের পরও আপনি সেই পুরনো ভালোবাসার মানুষের কথা, পুরনো মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছেন। কিন্তু আপনি কি একবারও ভেবেছেন আপনি আপনার পুরনো ভালোবাসার মানুষের কথা ভেবে দিন পার করছেন? এদিকে আপনি যার সংসার করছেন, যে এখন আপনার সব থেকে আপন, সে কতটা কষ্ট পাচ্ছে। পুরনো ভালোবাসার মানুষের কথা ভেবে সংসার করা মানুষটাকে কষ্ট দিবেন না। ভালোবাসা একবার হারিয়ে গেলে সেটা আর ফিরে আসে না, সেটা থেকে যায় স্মৃতি হিসেবে। লাবিব জিন ও লামিয়ার ভালোবাসা পূর্ণতা পেল না। সব ভালোবাসা পূর্ণতা পায় না, সব গল্পে নায়ক নায়িকার মিল হয় না। অনেকেরই আজকের এই গল্পটা শুনে অনেক কষ্ট লাগবে জানি, কিন্তু কিছু কিছু গল্পের শেষ অসমাপ্ত থেকে যায়। ছোটবেলার খেলার সাথী জিনকে ভালোবেসে পেয়েও যেন আপন করে পাওয়া হলো না। লাবিবের মৃত্যুর সাথে সাথে গল্পটা এখানেই শেষ করতে হচ্ছে। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক বছর আগে ব্রিটিশদের যুগে সেখানে গণহারে চিতার আগুনে মানুষকে পুড়িয়ে মারা হতো। সেই থেকে সেই জায়গার নাম রাখা হয় চিতাপুর। গ্রামে যেখানে প্রায় শতাধিক বছর ধরে কোনো ধরনের ঘটনা ঘটেনি, গ্রামবাসীরা শান্ত ও সুখী ছিল। কিন্তু একদিন গ্রামে আগমন ঘটে এক রহস্যময় বিদেশি পর্যটকের, যার নাম জন। জন গ্রামে আসার পর থেকেই গ্রামের পরিবেশ পরিবর্তন হতে শুরু করে। প্রতিদিন নতুন নতুন অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। মাছের অস্বাভাবিক আচরণ, রাতে অদৃশ্য শক্তির উপস্থিতি, জীবজন্তুর অস্বাভাবিক শব্দ, দূর থেকে ভেসে আসা শব্দ এবং গ্রামের মানুষজনের মাঝে অস্থিরতা। চিতাপুর একটি শান্ত এবং সুন্দর গ্রাম। এখানকার বাসিন্দারা তাদের সাদা সিধা জীবনযাপন এবং কৃষি কাজে ব্যস্ত থাকে।
গ্রামে প্রকৃতির সৌন্দর্য এবং ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে চলা হয়। কিন্তু একদিন চিতাপুর গ্রামবাসীদের জীবন এক ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন হয়, যা ছিল এক মাছ খেকো পিশাচ জিনের দখলে। এই মাছ খেকো পিশাচ জিন ছিল এক ধরনের অশুভ আত্মা, যা সাধারণত জলাশয় বা মাছের অভয়ারণ্যের আশেপাশে বাস করে। তার প্রধান বৈশিষ্ট্য ছিল মাছের প্রতি গভীর আকর্ষণ এবং মানুষদের মধ্যে ভীতি ছড়ানো। চিতাপুর গ্রামের পাশে একটি বড় পুকুর ছিল, যেখানে প্রচুর মাছ বাস করত। সেই পুকুর ছিল গ্রামবাসীদের প্রধান মৎস্য উৎস এবং তাদের জীবিকার এক অবিচ্ছেদ্য অংশ। একদিন পুকুরের পানি অস্বাভাবিকভাবে কমতে শুরু করে এবং মাছের সংখ্যা কমতে থাকে। প্রথমে গ্রামবাসীরা বিষয়টিকে প্রকৃতির কোনো অস্বাভাবিক পরিবর্তন বলে মনে করেছিল, কিন্তু দ্রুত তারা বুঝতে পারল যে এই সংকটের পেছনে কিছু অন্য রহস্যময় ঘটনা ঘটেছে। গ্রামবাসীদের মধ্যে গুজব উঠতে শুরু করল যে পুকুরে কোনো অশুভ শক্তির প্রবেশ ঘটেছে। গ্রামে বেশিরভাগ মানুষের ছিল পুকুর ভরা মাছ, কিন্তু দিন দিন সে মাছগুলোর পরিমাণ কমতে শুরু করল। গ্রামবাসীরা ধীরে ধীরে বুঝতে পারে যে তাদের গ্রামে একটি মাছ খেকো পিশাচ বাস করে। পিশাচটি মাছ খেয়ে তাদের আতঙ্কিত করে তুলেছে এবং মাঝে মাঝে তাদের মাঝে অদৃশ্যভাবে আক্রমণ করছে। গ্রামের পুরনো মানুষরা জানায় এই ধরনের পিশাচের ইতিহাস বহু পুরনো। প্রতিদিন 2 থেকে 4 জন ছোট ছোট ছেলে মেয়েদেরও পাওয়া যাচ্ছে না সঠিক সময়ে। গ্রামবাসীরা বুঝতে পারল যে পুকুরের মাছগুলি রাতের অন্ধকারে হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছে। মাছ ধরা, যা তাদের জীবিকার অন্যতম মাধ্যম ছিল, তা ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে। গ্রামবাসীরা উদ্বিগ্ন হয়ে পড়ে এবং একটা বৈঠক ডাকল। গ্রাম প্রধানের নেতৃত্বে তারা সিদ্ধান্ত নিল যে কোনো বিশেষ অনুষ্ঠান বা ধর্মীয় আচার করে সমস্যার সমাধান করা উচিত। তাদের মধ্যে একজন বুড়ো পণ্ডিত, যিনি গ্রামের আধ্যাত্মিক গুরু ছিলেন, বিষয়টি তদন্ত করতে সম্মত হলেন। পণ্ডিত জানতেন যে এই ধরনের সমস্যার মোকাবেলা করতে হলে গভীর জ্ঞান এবং অভিজ্ঞতার প্রয়োজন। তিনি পুকুরের আশেপাশে পুজো ও অভ্যন্তরীণ শক্তি দিয়ে অশুভ আত্মার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার সিদ্ধান্ত নিলেন। রাতের অন্ধকারে পণ্ডিত পুকুরের কাছাকাছি পৌঁছালেন। পুকুরের চারপাশে পীড়া এবং অস্বাভাবিক শব্দ শুনে তিনি বুঝতে পারলেন যে পিশাচ জিনটি পুকুরের পানির মধ্যে এক ধরনের শক্তি সৃষ্টি করেছে। পণ্ডিত মন্ত্র পাঠ করতে শুরু করেন এবং এক বিশেষ মন্ত্র উচ্চারণ করেন, যা পিশাচ জিনকে সন্ত্রস্ত করে দিতে পারে। কিন্তু পিশাচ জিনও সহজে হার মানতে প্রস্তুত ছিল না। পিশাচ জিনটি পণ্ডিতের মন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার চেষ্টা করছিল এবং পণ্ডিতের আশেপাশে অন্ধকার ছড়িয়ে দিতে লাগল। পণ্ডিত তার শক্তি দিয়ে প্রতিরোধ চালিয়ে যান। গ্রামের অন্যান্য লোকেরা পণ্ডিতের সাহসিকতা দেখে ভীত হলেও তাদের আশা ছিল যে পণ্ডিত শীঘ্রই সমস্যার সমাধান করবেন। পণ্ডিত তার মন্ত্র ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পিশাচ জিনের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করতে থাকেন। ধীরে ধীরে পিশাচ জিনের শক্তি কমতে শুরু করে। রাতের অন্ধকার কাটিয়ে পণ্ডিত তার আধ্যাত্মিক শক্তি দিয়ে পিশাচ জিনকে প্রেরণ করেন। অবশেষে পিশাচ জিনের দখল থেকে মুক্তি পায় পুকুর এবং মাছেরা আবার ফিরে আসে। জন পিশাচের রহস্য সমাধানের চেষ্টা করেন। সে জানতে পারে যে পিশাচটি আসলে একটি প্রাচীন জিনের অধীনস্থ। জিনের মন্দ আত্মা একটি পুরনো কুঠি থেকে মুক্তি পেয়ে গ্রামে আসছে। জন এবং গ্রামবাসীরা একত্রিত হয়ে এই জিনকে দমন করার পরিকল্পনা করে। জন ও গ্রামবাসীরা জিনের বাসস্থানে পৌঁছানোর পর তারা দেখতে পায় যে জিনের শক্তি খুবই ভয়ঙ্কর এবং তার দখলে গ্রামবাসীদের জীবন বিপন্ন। জন যখন গভীর জঙ্গলের ছবি তুলছিল, হঠাৎ করে একটি অস্বাভাবিক সুরের আওয়াজ তার কানে আসে। সে দেখতে পায় একটি অন্ধকার শ্যাডো তার ক্যামেরার লেন্সে ঢুকে যাচ্ছে। ভয় পেয়ে গিয়ে সে ক্যামেরার ছবি দেখতে শুরু করে। ছবিতে দেখা যায় একটি পিশাচের মুখের ছায়া,
যা খুবই ভয়াবহ এবং অস্বাভাবিক। প্রথমে সে এটি ভুল বলে মনে করে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। গ্রামের পরিবেশে জন নতুন গ্রামের সবুজ সৌন্দর্যে জনকে মুগ্ধ করে। তাই জন নিজের ক্যামেরায় গ্রামের দেশের কিছু ছবি তোলে। ছবিগুলোতে কিছু অস্বাভাবিক ছবি ও শ্যাডো দেখা যায়, যা তিনি প্রথমে অবহেলা করেন। কিন্তু যখন ছবিগুলো প্রিন্ট করার পর ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান, তিনি বুঝতে পারেন যে ছবিগুলোতে একটি অশরীরী অস্তিত্বের উপস্থিতি রয়েছে, যা কিনা চারপাশে পিশাচ আর ভূত থাকলেই সম্ভব। পরবর্তী দিন জন পুরনো জঙ্গলের দিকে ফিরে আসে। জন তার অনুভূতির ব্যাপারে সতর্ক হয়, কিন্তু জন নিজের প্রতি তার আগ্রহ অটুট রাখে। জঙ্গলে ঢুকতেই তারা একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। একটি ভয়ানক পিশাচের আকৃতি তাদের সামনে হাজির হয়, আর তার চোখের ভেতর ঘৃণা ও তীব্র ক্ষোভ ফুটে ওঠে। পিশাচটি তাদের উপর আক্রমণ শুরু করে এবং জন পালাতে বাধ্য হয়। জন বিষয়টি জানাতে শহরের স্থানীয় বিশেষজ্ঞদের কাছে যায়। তাদের মধ্যে একজন পণ্ডিত ডক্টর রায় তাকে জানান যে ছবিগুলো একটি প্রাচীন পিশাচের অস্তিত্বের প্রমাণ। পিশাচটি একসময় এখানে একটি পুরনো দুর্গে বসবাস করত এবং তার আত্মা আজও সেখানকার ধ্বংসাবশেষে বাস করছে। জন একটি পুরনো দুর্গের খোঁজে বের হয়, যাতে তারা সত্যতা জানাতে পারে। পুরনো দুর্গে পৌঁছানোর পর জন দ্রুত বুঝতে পারে যে দুর্গের ভেতর একটি ভয়াবহ অশরীরী শক্তি রয়েছে। পিশাচের প্রভাব তাদের মনের ওপর প্রবল প্রভাব ফেলতে থাকে, আর তারা একে একে বিভ্রান্ত হতে শুরু করে। জন এখন দুঃস্বপ্নের মধ্যে বন্দী হয়ে পড়ে এবং তাদের বোঝা উচিত কিভাবে তারা এই প্রেতাত্মার হাত থেকে মুক্তি পাবে। শেষ পর্যন্ত জন একটি পুরনো পাণ্ডুলিপি খুঁজে পায়, যা তাদের পিশাচের রহস্য উদ্ঘাটনে সাহায্য করে। তারা জানতে পারে যে পিশাচটি একসময় একটি অবিচারের শিকার হয়েছিল এবং তার আত্মা শান্তি না পাওয়া পর্যন্ত শান্ত হবে না। জন পিশাচের আত্মার শান্তি নিশ্চিত করতে একটি চ্যালেঞ্জিং উদ্যোগ গ্রহণ করে। হঠাৎ জনের মনে পড়ল, পিশাচ বা ভূত প্রেতের মতো অশুভ শক্তি থেকে মুক্তি পেতে অনেক লোক পণ্ডিত বা বিশেষজ্ঞদের সাহায্য নেন। এই ধরনের সমস্যার সমাধান সাধারণত ধর্মীয় বা আধ্যাত্মিক পদ্ধতির মাধ্যমে করা হয়। পণ্ডিতরা সাধারণত ধর্মীয় পূজা, আচার বা অনুষ্ঠান করার পরামর্শ দেন। এগুলির মধ্যে রয়েছে যজ্ঞ, হোম বা শুদ্ধি কীর্তন। বিশেষ মন্ত্র বা শ্লোক পাঠ করার মাধ্যমে পিশাচের প্রভাব কমানোর চেষ্টা করা হয়। সাধারণত এই মন্ত্রগুলো পণ্ডিতের দ্বারা নির্ধারিত হয়। পুরাণ, বেদ বা শাস্ত্র পাঠ করা হতে পারে পিশাচের প্রভাব কাটানোর জন্য একটি উপায়। কিছু ক্ষেত্রে তন্ত্র বা বিশেষ আধ্যাত্মিক পদ্ধতি ব্যবহার করা হতে পারে। পণ্ডিতরা বাড়ি বা স্থান শুদ্ধিকরণের জন্য বিশেষ পদ্ধতি ব্যবহার করতে পারেন, যেমন ধূপ, দাওয়াত বা অন্যান্য ধর্মীয় উপকরণ ব্যবহার করে। অনেক সময় ধর্মীয় জায়গা যেমন মন্দিরে গিয়ে বিশেষ আচার বা পুজো করা হয়,